ফাইজুল হক ভাই, আসসালামু আলাইকুম। ফাইজুল হক ভাই কে আছেন? মাহিম ভাই কেমন আছেন? ফাইজুল হক ভাই নাই, ওনার কথা শোনা ভাই যাচ্ছে ভালো না। আছি। কোথা থেকে বলছিলেন? ভালো আছি। মাতুয়েল শোনেকরা। শনি আখড়া। আচ্ছা, কি করেন প্রফেশনালি? নর্মালি জব করতাম, দোকানে ম্যানেজার ছিলাম, বাট খুব একটা পোষাইতেছিল না। তাছাড়া কোয়ারেন্টাইনের মধ্যে স্যালারি রেঞ্জের অবস্থা খুব খারাপ, তাই এখন ফ্রিল্যান্সের জগতে ঢুকতে চাইতেছি। কেন করতে চান? ফ্যামিলি চালানোর জন্য, প্লাস নিজেরও পার্সোনাল খরচ সবকিছুই মোটামুটি। জবটা মোটামুটি ফ্যামিলির জন্যই করা হতো, যেহেতু জবের অবস্থা খুব একটা ভালো না, ব্যবসা পাতি খারাপ, ফ্রিল্যান্সিং এর জগৎটা ধরতে পারলে নিজের জন্য ভালো, ফ্যামিলিটাও হেল্প হবে। সাজ্জাদ ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালাম ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। কেমন আছেন? জি ভাইয়া ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কোথায় থাকেন, কি করেন? ছবি তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ভাইয়া থাকি হচ্ছে ওল্ড ঢাকায়, ওয়ারিতে। ওকে, আর আমি রিসেন্টলি আমি এডুকেশন কমপ্লিট করেছি, আর ইস্যুখানাতে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভে ওখানে জব করছি, সাথে মার্কেটিং এর কিছু কাজ চলছে আমার ওখানে, ডিজিটাল মার্কেটিং ওখানে কিছু টাস্ক অলরেডি করা স্টার্ট হয়েছে। আর ফার্স্ট অফ হচ্ছে আপনার কোর্সে আসা হচ্ছে ফার্স্ট আমি সফল ফ্রিল্যান্সার আপনার কিছু ইউটিউবের ভিডিও দেখেছি, ফ্রি কোর্স যেগুলো আপলোড করেছেন। ওকে, তো ওগুলা দেখে আমার কাছে ভিডিও ভালো লাগলো, যে আপনার ভিডিওস, লেকচারগুলো, আপনার কোর্স ইনস্টিটিউটগুলোতে সব কিছু ভালো লাগলো, তো ভাবলাম আপনার পেইড কোর্সে জয়েন করি, দেখি এসিওর ব্যাপারে। আর হচ্ছে এসিওর ব্যাপারে অফিসের অনেক কাজ থাকে, তার সাথে আমি ফ্রিল্যান্সিংও কিছু অ্যাডজাস্ট হতে চাচ্ছি নেক্সট ক্যারিয়ার ডেভেলপ করার জন্য। দ্যাটস ওয়াই এখানে আসা। আর এসিও তো অনেক বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি, তো এটা কাজ শেয়ার কোনো শেষ নেই। আই হোপ সব সাথে কোর্সটা করে ভালো কিছু শিখবো, লার্নিং করবো। দ্যাটস অল। তাহের মাহমুদ জিন্না ভাই কেমন আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় থাকেন? কি ভাইয়া, আমি আসলে দেওয়ানগঞ্জ সদরে থাকি। দেওয়ানগঞ্জ, জামালপুর দেওয়ানগঞ্জ। জি 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 জি। আচ্ছা, আসলে পাশাপাশি আমি একটু ছোট্ট একটা জব করি, তো ফ্রিল্যান্সিং আসা অনেক দিনেই একটা হবি ছিল। তো ইতিপূর্বে আমি এসইও একটা কোর্স করছিলাম, তো আমি সফল হতে পারিনি। কাদের কোর্স করেছেন? তো হঠাৎ করে, জি ওই যে আইটি বাড়ি থেকে একটা কোর্স নিয়েছিলাম, তারপরে শিখন থেকে একটা নিয়েছিলাম, কিন্তু আমি বেশি প্রফিট ভালো করতে পারিনি আর কি। তো আপনার একটা স্টুডেন্ট আছে দেওয়ানগঞ্জ, লিখন, চিনেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আমার স্টুডেন্ট। আচ্ছা জি আচ্ছা, ও আমার স্টুডেন্ট। তো ওর থ্রুতেই আসলে আপনার কাছে আসা, বলে যে ভাই অত্যন্ত খুবই ভালো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তো ওর থ্রুতেই আপনার কোর্সে ভর্তি হওয়া। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। আর প্রথম গোলাম রাব্বিরাত আমি চিনি, এ আমার বন্ধু। হ্যাঁ, এখানে একজন আছে আমার ফ্রেন্ড, যদিও ওর পরিচয়টা আমি দিয়ে দেই। না, ওর পরিচয় ওই দেখ। তুই বল, তুই কে, তুই বল। আচ্ছা ঠিক আছে বন্ধু, অনেক ধন্যবাদ। তোমাকে স্পেশালভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং এখানে যারা আছে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ গোলাম রাব্বি, পড়াশোনা করছি এখন পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিএসসি করছি অ্যাপারেল ডিপার্টমেন্ট থেকে। আমার 2 মাস আছে আর বাকি। আই থিঙ্ক দ্যাটস অল। ওকে।
আমার পরিচয়টা কি দরকার আছে? দিয়ে দেই, এটা ভদ্রতার খাতিরের প্রয়োজন হয়। যাই হোক, আমি রবিন, এমডি রবিন। আমি আছি ঢাকা মিরপুর ক্যান্টনমেন্টে। পড়াশোনা বলতে গেলে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমবিএ করছি, এখন এনরোল করলাম এমবিএ তে। ফ্রিল্যান্সিং এ আছি, বলা যায় শুধুমাত্র যদি ফ্রিল্যান্সিং বলি, ফ্রিল্যান্সিং এরিয়াতে আছি 2012 থেকে, আর প্রফেশনালি এসইও তে আছি 2017 থেকে। আর আমি যার কাছ থেকে শেখা, উনি একজন বিআইটিএম এর একজন সিনিয়র ট্রেনার, উত্তম কুমার সরকার। যদিও আমি বিআইটিএম থেকে শিখি নাই, আমি ওনার পার্সোনাল স্টুডেন্ট বলা যেতে পারে, একদম পার্সোনালি শিখছি ওনার কাছ থেকে। ওনার ইনস্টিটিউটে গিয়ে আমি শিখি নাই, এবং এটা সৌভাগ্য আমার হয়েছে হচ্ছে উনি থাকেও নিজেও মিরপুরে, সেই প্রেক্ষিতেই হচ্ছে কাছের চেনা জানা, তারপরে শেখা আর কি। মেবি আপনার নাম শুনে থাকবেন ওনার, প্র্যাকটিক্যাল এসইও ট্রেনার। তো আপনাদের এই কোর্স মডিউলটা এটা এরকম ছিল না, এটা আপনাদের জন্য। আচ্ছা, সবাই একটু কাইন্ডলি মিউটে চলে দেন, একদম সেলফ মিউট কাইন্ডলি প্লিজ। যদি প্রয়োজন হয় অবশ্যই কোয়েশ্চেন করবেন, তখন মিউটটা খুলে, ঠিক আছে? তো আপনাদের জন্য এই কোর্সের আউটলেট এরকম ছিল না এর আগের ব্যাচে ছিল মাত্র 15টা লেকচার। এই বেচে এসে হচ্ছে আমি লেকচার আরো বাড়াই দিছি, এবং সেটা আমি 24টা এখানে কোর্স আউটলেটে দেওয়া আছে, কিন্তু এর ছাড়াও আরো কিছু বাড়তি আছে যেগুলো আমি এখানে দেই নাই। টোটালি অ্যাডভান্স লেভেলের এসইও যেটা বলা হয়, এইটা লাস্ট পর্যন্ত আমার সাথে যারা এখান থেকে টিকে থাকতে পারবেন, শুধু তাদেরকে আমি আলাদা একটা ব্যাচ বানিয়ে তারপর করাবো। কারণ আমি এইটা এখানে এই জন্য একটা কারণ, তা এখানে হচ্ছে অ্যালাউ করে নেই। কথাগুলো শুনতে গেলেও খারাপ লাগবে, কথাগুলো শুনতেও খারাপ লাগতে পারে আপনাদের, বাট যেটা আমার কাছে সত্য মনে হয় সেটা হচ্ছে যে উলবনে মুক্ত ছড়ানো যে ব্যাপারটা, সেটা আমি করতে চাই না। আমি অ্যাডভান্স লেভেলগুলো তাকিয়ে দিতে চাই যারা অ্যাকচুয়ালি ডেডিকেশন লেভেল নিয়ে আমার সাথে লাস্ট পর্যন্ত টিকে থাকতে, এবং ফোকাসটা ক্যারিয়ারে থাকবে যে ওকে ফাইন, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার অর অ্যাজ এ এসইও এক্সপার্ট আমি আমার ক্যারিয়ার ডেভেলপ করতে চাই, বা ইন ফিউচার আমি এখান থেকে কিছু করতে চাই। দ্যাটস ওয়াই এই টপিকসটা এখানে হিডেন করে রেখে দিচ্ছি। আমি হয়তো বা অ্যাডভান্স লেভেলের কোর্স এখানে টপিকগুলো অ্যাড করে আমি হিউজ পরিমাণ স্টুডেন্ট নিয়ে আসতে পারতাম, বাট আমি এখানে 200-250 জন স্টুডেন্ট নিয়ে এসেও কিন্তু আমার লাভ নাই যদি সেখানে ভালো একজন ফ্রিল্যান্সার আমি আমার কাছ থেকে বের হয়ে না যেতে পারে, বা ভালো একজন এক্সপার্ট আমার কাছ থেকে বের হয়ে যেতে না পারে। তার চেয়ে বরং আমার ইনকাম হবে ঠিকই, কিন্তু দুর্নামটা সেই সাথেও বাড়বে। অ্যাটলিস্ট আমার কাছ থেকে যদি 2জনও বের হয়ে যায়, বা 2জন স্টুডেন্ট থাকে, আমি চাইবো সেই 2জনই আমার কাছ থেকে ভালোভাবে বের হয়ে যায়, যারা প্রফেশনালি গিয়ে ক্যারিয়ার ধরে রাখতে পারবে। সো এই জন্য এই আউটলেটের মধ্যে আপনাদের আর কিছুই অ্যাড করা হয়নি অ্যাডভান্স লেভেলের। এখানে যা আছে মোটামুটি বেসিক বলতে পারেন, কোর্স আউটলেট দেখে যা বোঝা যাচ্ছে, কিন্তু কোর্স আউটলেটের মাঝখানে যে টপিকগুলো যাবে তা তো অ্যাডভান্সের মতোই হয়ে যাবে কিছুটা। আস্তে আস্তে যখন কোর্সের দিকে আগাবো, প্রত্যেকটা টপিক ক্লাস শেষ হবে, মোটামুটি হার্ড যাবে, কিন্তু যদি আপনারা পারফেক্টলি আপনাদের ডেডিকেশন লেভেল যদি আপনাদের ঠিক থাকে, ডেডিকেট হন আপনারা, আপনাদের গোল যদি সেট থাকে, আই থিঙ্ক সো সম্ভব, সবকিছুই সম্ভব। অনেক সহজ কাজ, আবার অনেক কঠিন কাজ। আমরা ওয়েব ডেভেলপমেন্ট, তারপর আমরা অ্যাপ ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন করি, কিন্তু বাস্তব কথা হচ্ছে এটা যে আমি কেন এখানে আসলাম। আমার এই কাজটার কারণ হচ্ছে আমার মধ্যে ক্রিয়েটিভিটি কম। আমি গ্রাফিক ডিজাইন শিখি নেই এই জন্যে যে আমি ক্রিয়েটিভিটির মধ্যে ইনোভেশনের চিন্তা আমার খুব কম, আমি কল্পনা খুব কম করতে পারি। আমি অ্যাপস ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট ডিজাইন ঠিক আছে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারিনি কারণ আমার কাছে লজিক্যাল জিনিসগুলো আমার কাছে খুব খারাপ মনে হয়। যদি নিজেও অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, বাট আমার কাছে লজিক্যাল জিনিসগুলো কেমন যেন লাগে, আমার মাথায় ধরে না। আমি জানি না কেন ধরে না, বাট আমার ধরে না, এটাই বাস্তবতা। যার কারণে আমি এসইওতে আসছি, এবং ইনফ্যাক্ট আমার কাছে মনে হয়েছে যে এটাই আমার জন্য বেস্ট। আমাকে যদি বলা হয় এখন যে ওকে ফাইন, আপনি ওয়েবসাইটের এই জিনিসটা নিয়ে একটা কথা বলেন, ডেভেলপ সেগমেন্ট, আমি বলতে পারবো না।
কারণ আমি জানি না, আমি কখনো ওই লেভেল নিয়ে হাঁটিও না, আমার চিন্তা ভাবনা বা কল্পনা কখনো করি নাই। আমার ট্র্যাক এসিও, সিঙ্গেল এসিও, জাস্ট এসিও। সো কষ্ট করতে হবে ভাই, যত পরিমাণ সাপোর্ট আপনাদের লাগে সেটা আমি দিব, যেভাবে লাগে, যখন লাগে। তবে একটা রিকোয়েস্ট থাকবে যে যখনই আমাকে নক দিবেন, কোনো একটা প্রবলেমে যখন পড়বেন, প্রবলেমের দুইটা ক্যাটাগরি থাকে। একটা হচ্ছে নর্মাল প্রবলেম, যেটা 2 দিন পরে সলভ হলে আপনার হবে। আরেকটা হচ্ছে আর্জেন্ট প্রবলেম, যেটা আপনার এখনই লাগবে। যদি আর্জেন্ট প্রবলেম আপনাদের কখনো পড়েন, স্কাইপিতে আমাকে নক দেওয়ার আগে ওই যে টেক্সটটা লিখবেন, সেই টেক্সটের আগে, প্রবলেমের আগে একটা আর্জেন্ট কথাটা বা ইমার্জেন্সি কথাটা লিখে রাখবেন। কেননা কারণ হচ্ছে আমাকে প্রতিদিন প্রচুর মেসেজ হ্যান্ডেল করতে হয়। ফেসবুক, স্কাইপি, আমার ইউটিউবের চ্যানেল থেকে কিছু ভিউয়ার্স আছে, তারা আমাকে নক দেয়। সো ওভারঅল সবগুলো ব্যাচের স্টুডেন্টদের প্রবলেম সলভ করতে হয়। সো যদি আর্জেন্ট হয়, খুব পরিমাণ আর্জেন্ট হয়, আমাকেই পার্সোনালি দরকার। সো টেক্সটের আগে একটু কাইন্ডলি আর্জেন্ট বা ইমার্জেন্সি কথাটা লিখে দিবেন। হয়তো তখন আমি যদি অনলাইন না থাকি, হয়তো বা ঘন্টাখানেকের মধ্যে এসে আমি দিয়ে দিব। বাট সাধারণত হয় কি যে নর্মাল প্রবলেমগুলো যেগুলো হয় সাধারণত গ্রুপের মাধ্যমে সলিউশন হয়ে যায়। আপনারা ফার্স্ট অফ অল গ্রুপে জিনিসগুলো ডিসকাস করবেন। আপনার যে সমস্যাই হোক, হয়তো বা আপনি বুঝেন নাই, বাট আপনার পাশের একজন ঠিকই বুঝে গেছে। আর সবাই একটু এই মেন্টালিটির হন যে শেয়ার করা। অনেকে চিন্তা করে শেয়ার করলে হয়তো বা আমার কি বলে এটা, আমি যেটা জানি সেটা কমে, সেটা আমি ট্রিকটা চলে যাবে। আমি মনে করি যে শেয়ার করলেন, আপনার নলেজ বাড়লো, আপনার ফ্যান ফলোয়ার বাড়লো। এটা আমার মতে এটা করা উচিত। আপনার কাস্টমার, আপনার বিজনেস বা আপনার আর্নিংস, এটা কিন্তু আমি কখনো নিতে পারবো না। আপনি আমার থেকে যতই ভালো শেখেন, আপনি আমারটা নিতে পারবেন না। বা আমি আপনার থেকে যতটাই ভালো পারফরমেন্স করি না কেন, আপনারটা কিন্তু আমি নিতে পারবো না। আর এসে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে পার্মানেন্ট কাস্টমার সব থেকে বেশি থাকে, বা পার্মানেন্ট ক্লায়েন্ট সবচেয়ে বেশি থাকে। কারণটা হচ্ছে যে আপনি এখানে তার কাজ করে দেওয়ার পরে শুধুমাত্র আপনি জানেন আপনি কোন প্রসিডিউরে কাজ করেছেন। কারণ আপনার অ্যাজ এন এক্সপার্ট, আপনার স্ট্র্যাটেজি পুরোই আলাদা, আমার সাথে কখনো ম্যাচ করবে না। কেন ম্যাচ করবে না বলি, আমার কাছে আপনি শিখে যেতে পারেন, কিন্তু আপনি শিখে যাওয়ার পরে আপনি প্র্যাকটিস করতে 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 আপনার মধ্যে একটা টোটাল একটা সার্কেল তৈরি করে ফেলবেন। আপনাকে তখন একটা কাজ করার আলাদা একটা সার্কেল হয়ে যাবে, আপনার একটা ট্র্যাক হয়ে যাবে। সো ওই স্ট্র্যাটেজি আমি মেনটেন করবো না, বা আপনি আমার তখন ওই স্ট্র্যাটেজি মেনটেন করবেন না। আমার কাছে যে জন্য আসছেন সেটা হচ্ছে কিছু জানবেন, এবং সর্বোপরি কিছু কামাইতে আসছি এখানে। যে যেটাই বলেন ভাই, যে আমি শিখতে আসছি, আমি কিছু জানার জন্য আসছি, সবার পেছনে একটাই কথা, টাকা ইনকাম করতে আসছি। সো কত কামাবেন সেটা ডিপেন্ড করবে আপনার পারফরমেন্সের উপরে, আপনি কতটা ডেডিকেটেড হয়ে শিখতে পারছেন। যারা এখানে জানেন আগে থেকেই মোটামুটি, যেমন মেবি সাজ্জাদ ভাই মেবি জানে, ওনার কাছে হয়তো কিছু জিনিস বোরিং লাগতে পারে। বাট যারা একদমই জানেন না, আবার এখানে আছেন যারা একদমই জানেন, অনেক মোটামুটি ভালো জানেন। তো আমি হয়তো বা আপনার কথা চিন্তা করে যিনি একদমই নিউ, তাকে হয়তো বা আমি ঘুরাইতে পারবো না। তো দেখা যাচ্ছে আমাকে আমার ওয়েতে একদমই বেসিক থেকেই অ্যাডভান্স পর্যন্ত যেতে হবে, একদম জিরো থেকে। কারণ আমাকে ওই লোকটা, আমার উদ্দেশ্য হচ্ছে ওই লোকটা। তো এই পর্বে যদি কারো কখনো বোরিং লাগে, কাইন্ডলি ভালো না লাগে আমাকে বললেন, বা চেষ্টা করেন আর কি একটু অ্যাটেন্ড করার। আর আমার সবচেয়ে ভালো লাগবে যদি আপনারা প্রত্যেকটা ক্লাসে আপনারা লাইভে থাকেন। অনেকে আছে আমার ভিডিও জাস্ট জয়েন করছে, আমার কাছে অ্যাডমিশন নিচ্ছে, জাস্ট ভিডিও দেখে, ক্লাসে আসে না। এতে কিন্তু আপনার শিখবেন ঠিকই, প্রবলেম সলিউশন হবে না। বাট আপনি শেখা, দেখা একটা জিনিস, সেটা অ্যাপ্লাই করে প্রবলেম বের করা সেটা আরেকটা জিনিস। এবং শিখবেন তখনই যখন প্রবলেম ক্রিয়েট হবে আপনার। যত বেশি প্রবলেম, তত বেশি আপনার শেখার ক্যাপাবিলিটি বাড়বে, আপনার স্কিল তত বেশি ইনক্রিজ হবে। এসইও প্ল্যাটফর্মে কেন বেশি পার্মানেন্ট কাস্টমার পাওয়া যায়, তার কারণ হচ্ছে যে বললাম, আপনি স্ট্র্যাটেজিটা আপনার আলাদা। এখন আপনার কাছ থেকে একজন ক্লায়েন্ট একটা এসইওর কাজ করে, ধরুন ফুল প্রজেক্ট করে নিল, নেওয়ার পরে আপনি তাকে কোনো রকম একটা র্যাঙ্কিং দিয়ে দিলেন।
র্যাঙ্কিং দেওয়া মানে কিন্তু তার অনেক বড় একটা উপকার করে ফেলছেন আপনি। সে আপনাকে ছেড়ে কোথাও যাবেও না। আর যদি যায়ও, ধরেন ওনাকে ছেড়ে আমার কাছে আসছে, তার মানে আমি ওনার এই সেই র্যাঙ্কিং প্রসিডিউরটা বুঝতে গেলে কি কি কাজ করছে সব আমাকে ঘাটতে হবে, সব আমাকে চেক দিতে হবে, আমাকে অডিট করতে হবে পুরো সাইট, বা তার যত রিপোর্ট আছে সব আমাকে আগে দেখতে হবে যে কি কি জায়গায় কি কি কাজ করা হয়েছে। এটার জন্য আমি আলাদা পে করবো, ক্লায়েন্ট এটা দিতে যাবে না। আমি যদি পে নাও করি, আমি এটাকে রিসার্চ করার জন্য যে টাইমটা নিব, ক্লায়েন্ট ওই টাইম কখনোই দিবে না আমাকে। কারণ ওই যেই দিন 2 দিন আমি রিসার্চ করব, ওই 2 দিনে হয়তো যদি আপনাকে দিয়ে করেছি, আপনি যদি কাজটা করাইতো তাহলে 2 দিন তার র্যাঙ্কটা আরো স্টেবল হইতো। বাট আমি যদি এই 2 দিনে রিসার্চই করি, কাজ তো পরে, সেই 2 দিনে তার সেট অনেক ডাউন হয়ে যাবে। যার কারণে এই এসইও প্ল্যাটফর্মে পার্মানেন্ট ক্লায়েন্ট সব থেকে বেশি, যদি আপনি ঠিক মতো সার্ভিস প্রোভাইড করতে পারেন, তাহলে ক্লায়েন্টের বিশ্বস্ততা অর্জন করতে পারেন, পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, এই প্ল্যাটফর্মে আমার আরেকটা আইডেন্টিফিকেশন আছে, সেটা হচ্ছে আমি একটা ক্যালিফোর্নিয়ার একটা এজেন্সিতে আছি। এজেন্সির নাম হচ্ছে গেট লোকাল। ওরা আমাকে পার্মানেন্ট স্যালারি পে করে, কাজ থাকুক আর না থাকুক। পার্মানেন্ট স্যালারির বাদেও হচ্ছে আমাকে কাজ দেয়, আপওয়ার্কি কাজ দেয়। আমি আপওয়ার্কি কাজ করি। ফাইবারে আমি আমার ভাত হজম হয় নাই, ফাইবারের ভাত আমার পেটে হজম হয় নাই, সো ফাইবারে সাকসেস হতে পারিনি। আর ফাইবার নিয়ে আমার টেনশনও নাই। ফাইবার আমি আমার ক্যারিয়ারের প্রথম দিকে আমি প্রায় 3 থেকে 4 মাসের মতো ট্রাই করেছিলাম ফাইবারে, আমি কোনো জব পাই নাই, কিছুই পাই নাই। বাট আপওয়ার্কে আসার উইদিন 1 উইকের মধ্যে আমি জব পেয়ে গেছি। এবং সেখান থেকে আমার প্রথম প্রজেক্ট ছিল হচ্ছে $50, 2টা গেস্ট পোস্ট, $25 করে 2টা গেস্ট পোস্ট করে দিয়েছিলাম, $50। তখন থেকে আমার জার্নি শুরু। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। যাই হোক, একটু যাই ক্লাসে ঢুকি। আচ্ছা, আমার প্রথম ক্লাসে হচ্ছে ইন্ট্রোডাকশন টু সার্চ ইঞ্জিন। তো ইন্ট্রোডাকশন টু সার্চ ইঞ্জিনের মধ্যে আমি আগে যেটা বলেছি যে সার্চ ইঞ্জিন অ্যাকচুয়ালি জিনিসটা কি। সার্চ ইঞ্জিন হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, দেন হচ্ছে হাউ টু সার্চ ইঞ্জিন ওয়ার্কস, হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ সার্ভ, ক্লাসিফিকেশন অফ এসইও, হোয়াট ইজ, তারপর হচ্ছে গুগল রেজাল্ট পেজ, সার্চ ইঞ্জিন সেটিং, টাইপ অফ টেকনিক অফ এসইও। ওকে, আজকে যদি ফার্স্ট ক্লাস এই কটা টপিক শেষ করব। আমার ভয়েস আর ডিসপ্লে একসাথে যাচ্ছে না, এখন আমি গুগলে আছি। এইচডি মানে ক্লিয়ার এবং একসাথে যাচ্ছে কিনা আমার ভয়েস এবং ডিসপ্লে। জি, ভয়েস এবং ডিসপ্লে একসাথে আছে। পিপিলিকা.com, এখানে আছে গুগল.com, এখানে আছে ইয়াহু.com। এখন আসে নাই। গুগল, পিপিলিকা এটা বাংলাদেশের, ইয়াহু.com। একটা সময় প্রচুর ট্রেন্ডিং এ ছিল এটা ছাড়া মানুষ, এই সার্চ ইঞ্জিন ছাড়া মানুষ কিছুই বুঝতো না, এবং যত মেইল সবই ছিল ইয়াহুতে। আমার মনে আছে আমি আমার ইয়াহুতে লাস্ট তখন 2010 আর 2009-10 এরকমই 2000, ইয়াহুতে আমার প্রায় 27টা ইমেল আইডি ছিল, শখের বসে খোলা। তখন নতুন
নতুন ইন্টারনেট হাতে পাই। যাই হোক, এই জিনিস যে গুগল, পিপিলিকা, ইয়াহু, এরকম লাইক সিমিলার বিং আর অনেকগুলো এরকম সার্চ ইঞ্জিন আছে। এগুলো হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। এগুলোকে কেন সার্চ ইঞ্জিন বলা হয়? এগুলোতে একটা ওয়েবসাইট, যেমন .com। আমরা যে নর্মালি কোনো একটা সাইটে যাই, সেটা লিখি .com, .net, .info, .org, সেগুলা একটা ওয়েবসাইট বলি। এগুলোকে কেন আমরা, এগুলোর পিছনে .com কথাই আছে এবং একটা অ্যাড্রেস দিয়ে যাচ্ছে, যেমন পিপিলিকা.com, এটা একটা ওয়েবসাইট যেতে পারতো। গুগল.com, এটা একটা ওয়েবসাইটে যেতে পারতো। ইয়াহু.com, এটাও একটা ওয়েবসাইট হতে পারতো। কেন সেটা ওয়েবসাইট? এটা যদি একটা ওয়েবসাইটের মতই মনে হচ্ছে, যেমন দেখেন এখানে কিছু টপিকস দেওয়া আছে, বাট এরা কিন্তু টোটালি ডিফারেন্ট। এখানে কিন্তু কোনো ওয়েবসাইট আর অ্যাড করা নাই, জাস্ট একটা রুম বা এখানে একটা ঘর আছে, এখানে একটা আছে সার্চ বারের মতো, যেখানে একটা এমটি জায়গা, যেখানে আপনি টাইপ করতে পারেন যে কোনো কিছু, এনিথিং। এটাতে কিছু একটা আছে, ধরা যায় এটা মোটামুটি ওয়েবসাইটের মতো লাগে, এখানে অ্যাডভার্টাইজিং আছে, বাট এটাও একটা সার্চ ইঞ্জিন। এটাকে কেন আমরা সার্চ ইঞ্জিন বলছি, এটাকে কেন ওয়েবসাইট বলছি না? এর কারণ হচ্ছে যে আমাদের পৃথিবীতে যত ওয়েবসাইট আছে পৃথিবীতে, মিলিয়নস ওয়েবসাইট, সব ওয়েবসাইটগুলো কিন্তু এদের মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা যত ওয়েবসাইট রেডি করি, এই প্রত্যেকটা ওয়েবসাইটকে এদের মধ্যে সাবমিট করি। এরা সার্চ ইঞ্জিন এই জন্যে, এরাও একটা অনকাইন্ড অফ ওয়েবসাইট, বাট এদেরকে বলা হয় সার্চ ইঞ্জিন এই জন্যে, এদের এই ওয়েবসাইটগুলোতে এসে আমরা যখন কোনো কিছু লিখে আমরা সার্চ করি, আমরা ইজিলি এদের মাধ্যমেই খুঁজে পাই। আমরা আলাদা বা কোনো ওয়ে নাই যে খুঁজে পাওয়ার, কারণ পৃথিবীতে যেহেতু মিলিয়নস ওয়েবসাইট আছে, প্রত্যেকটা ওয়েবসাইটের অ্যাড্রেস আমাদের মনে রাখা সম্ভব না। সো এই প্রত্যেকটা ওয়েবসাইট যেহেতু আমাদের মনে রাখা সম্ভব না, বাট আমার কোনো একটা স্পেসিফিক বিষয়ে যদি ইনফরমেশনের প্রয়োজন হয়, এখন কোন ওয়েবসাইট আমার সেই স্পেসিফিক ইনফরমেশন দিচ্ছে, প্রোভাইড করছে, সেটা আমি জানি না, এবং সেটাকে খুঁজে পাওয়াও খুব বেশি দুষ্কর ব্যাপার। এই কঠিন কাজটাকে সহজ করে হচ্ছে এই সার্চ ইঞ্জিনগুলো, এবং এই সার্চ ইঞ্জিনের কাজই হচ্ছে আপনার সামনে আপনার যে ধরনের প্রবলেম বা আপনি যে ধরনের ইনফরমেশন চান, সেই রিলেটেড কোয়েরিগুলোকে ধরে আপনার ইনফরমেশনগুলো আপনার সামনে ধরে এনে দেওয়া, এবং সেটা কয়েকটা সেকেন্ডের মধ্যে। যেমন আমি যদি এখানে সার্চ করি যে আমি গুগলে সার্চ করলাম বেস্ট হোটেল ইন ঢাকা, এখানে আমার এখানে দেখেন অ্যাড এডি লেখা আছে, অ্যাড। এই বিষয়টা আমরা পরে জানবো, দেখে রাখেন, একটু ডিফারেন্ট দেখতে জিনিসটা। এখানে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নামের আগে অ্যাড আছে কথাটা। এখানে একটা ভিউ দেখতে পাচ্ছি, এটা একটা নাম আছে, এরপরে এখানে ডিরেক্টলি একটা ওয়েবসাইট গুলো আছে। তার মানে এই ওয়েবসাইট গুলো এখানে আমরা কিন্তু টাইটেল দেখেই বুঝতে পারি, এগুলো যেহেতু টাইটেল বলা হয়, এখানে যে লেখাগুলো আছে এগুলো দেখলেই বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি ওয়েবসাইটের মধ্যে কি বিষয়ে কথা বলা হয়েছে। ওয়েবসাইট যেটা বলা হয়েছে যে ঢাকা সিটির মধ্যে 10টা বেস্ট হোটেল দেওয়া আছে, এখানে লিস্ট দেওয়া আছে, এখানে 10টা লাক্সারি হোটেলের লিস্ট দেওয়া আছে। এই ওয়েবসাইটে যদি ঢুকি আমি এটা বুঝতে পারছি টাইটেলটা দেখে, ভিতরে কি আছে সেটা জানি না, বাট আমি এতটুকু আন্দাজ করতে পারি যেখানে লাক্সারিয়াস হোটেলের লিস্ট দেওয়া আছে 10টা। যে আমি যদি এই ওয়েবসাইটে যাই, বা এই ওয়েবসাইটের যেই অ্যাড্রেস tripadvisor.com, আমি কিন্তু এই ওয়েবসাইটের অ্যাড্রেসের নাম জানি না। যদি জানতাম তাহলে আমি ডিরেক্টলি হয়তো আমি এখানে এসে সার্চ ইঞ্জিনে খুঁজতে হতো না, আমি ডিরেক্টলি আমি আমার নিউ ট্যাবে এসে তার ওয়েবসাইটের নাম লিখে আমি সার্চ করে সেই ওয়েবসাইটে ডিরেক্টলি আমি এন্টার করতাম। আমি জানি না বিধায় আমাকে হেল্প করছে কে? আমাকে হেল্প করছে সার্চ ইঞ্জিন। সিমিলারলি এটা যেহেতু ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম গুগল, এবং আমরা সবাই এখন বলতে গেলে চিনি হচ্ছে একজনকে, সে হচ্ছে গুগল। আমাদের যত প্রকারের কাজ, যত পরিমাণ সার্চ যা করি না কেন, প্রত্যেক কিছুই আমরা সবকিছুই গুগলে এসে করি। আদার্স আর কোনো সার্চ ইঞ্জিনে আমরা খুব বেশি একটা এখন আর অ্যাট্রাকটিভ না, আমরা যাইও না সেখানে, আমরা সেই ওই ধরনের ওয়েবসাইটগুলোতে গিয়ে ইনফরমেশন খুঁজিও না। বাট অ্যাজ এন এসইও এক্সপার্ট আপনি মাঝে মাঝে খুঁজবেন, কারণ যে জিনিসটা হয়তো গুগলেও আছে সেটা ইয়াহুতেও আছে, বাট যে জিনিসটা গুগলের র্যাঙ্কিং এর দিক দিয়ে আগে আছে
বা পেছনে আছে, সরি, যে জিনিসটা গুগলের পেছনের দিকে আছে সেই জিনিসটা হয়তো আপনার আদার্স কোনো সার্চ ইঞ্জিনের ফার্স্ট পজিশনে আছে, এবং যেটা হয়তো ওইখানে ভালো কিছু আছে, গুগলের টার্মস এন্ড কন্ডিশনের কারণে সেটা হয়তো সামনে আসতে পারছে না, বা এসইও করার কারণে সামনে আসতে পারতেছে না, বাট ইয়ে হতে গিয়ে দেখলেন আপনি সেই জিনিসটা আছে এবং এটার থেকেও ভালো ইনফরমেশন পেতেই পারেন। এইটা আমরা অ্যাজ ওয়েল অ্যাজ এ ভিজিটর হিসেবে আমরা যেটা জানি না, আমরা চিনি, মুখে মুখে একটা জিনিস শুনি, বা আমরা ফোনের সাথে বিল্ট ইন হিসেবে চলেই আসে গুগল ক্রোম, আমরা এক কথায় গুগলেই চলে যাই, বাট ম্যানুয়ালি আমাদের এর বাইরেও যাওয়া উচিত, যাবেন এখন থেকে ইনশাল্লাহ। বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন, সার্চ করি এখানে, দেখি যে কি আসে, এবং সবকিছুই বাংলাতে আছে এখানে দেওয়া। আপনি এখান থেকে আবার ইংলিশে কনভার্ট করতেও পারবেন, কোনো সমস্যা নেই, সব ধরনের অবস্থায় রেখে দিছে। বাট যেহেতু গভর্নমেন্ট এর একটা সাইট এবং এটা হচ্ছে সাস্ট এর ইউনিভার্সিটি স্টুডেন্টদের মিলে একটা করা সার্চ ইঞ্জিনটা, এখানে দেখেন একটু রেজাল্টটা, জি এজ এ মেম্বার হিসেবে একটা কোশ্চেন আমার, সেটা হলো যে আলাদা আলাদা সার্চ ইঞ্জিনের জন্য কি আলাদা আলাদা এসইও করতে হবে? আলাদা আলাদা সার্চ ইঞ্জিনের জন্য আলাদা আলাদা এসইও করতে হবে না, একটু টার্মস এন্ড কন্ডিশন গুলো একটু মানতে হবে যে ঠিক আছে কিনা। সবগুলো সিমিলারই হয়, একই, একটা এসইওতে সবগুলোতে করা। জি, এই বিষয়টা আর কি সবার জন্য ক্লিয়ার হওয়ার জন্য প্রশ্নটা করছিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের একটা জিনিস লাগে না, সেটা হচ্ছে যে টেনশনই থাকে না, সেটা হচ্ছে ক্লায়েন্ট আসা মাত্রই, বা ইভেন আপনি নিজেও যদি বিজনেস করতে যান ওয়েবসাইট বানিয়ে, আপনার ইন্টেনশন একটাই, গুগলে র্যাঙ্ক করাও। আদার্স যে কোনো সার্চ ইঞ্জিন আছে সেটা এখনো মানুষের ট্রেন্ডে নাই, এটা চিন্তাও করে না। কিছু আছে লোক, কিছু লোক আছে। আমি রিসেন্টলি একটা কাজ করেছিলাম কাজাকিস্তানের একটা ক্লায়েন্টের, রাশিয়ান, সে বলেছিল আমাকে তার জন্য ইয়েতে করে দিই, বিইং এর জন্য তার ওয়েবসাইট জন্য র্যাঙ্ক করায় দিই। কিছু ডিফারেন্ট পাওয়া যায় এটা হঠাৎ করে, বাট এখন সব 99.99% হচ্ছে গুগলকে প্রেফার করে। যেখানে এখানে আজকে ফার্স্ট জানলাম যে বাংলাদেশে একটা সাইট আছে আমাদের ফিপি লিগ, আগে আমি জানতাম না। থ্যাঙ্কস ফর ইনফরমেশন ভাই। আচ্ছা, এখন দেখেন এইখানে ডিজাইনটা দেখেন, একটু ইজি মনে হয় না দেখতে? এইখানে আলাদা আলাদা ভাবে হোটেলের ছবি সহ দিয়ে দিছে। এর কেন আমরা এত প্রেফার করি, কেন এর প্রতি আমাদের এত রিকমেন্ডেশন? এ আমাকে কতগুলো রেজাল্টস দিচ্ছে দেখেন। এ আমাকে 0.77 সেকেন্ডে আমাকে এই পরিমাণ রেজাল্টস আমাকে দিচ্ছে, 15 লাখের মতো রেজাল্টস আমার সামনে উপস্থাপন করে দিচ্ছে। এ আমাকে কি 4 সেকেন্ড সময় নিচ্ছে আমার কাছ থেকে, এবং 4 সেকেন্ড সময় নিয়ে আমার কাছ থেকে অলরেডি এই পরিমাণ রেজাল্টস আমার কাছে দিচ্ছে। আমি গুনতে পারতেছি না, আমি অঙ্কে কাঁচা। যাই হোক, কিন্তু কথা হচ্ছে আমাকে দেখেন, আমি যখন ঢাকার মধ্যে বললাম, এ আমাকে একটা জিনিস করে দিচ্ছে দেখেন। এ আমাকে কি বলছে, অ্যাডভার্টাইজিং হিসেবে প্যান স্পেসিফিক সোনারগাঁও হোটেলটা আমার কাছে দিচ্ছে, ওকে ফাইন। এরপরে কিছু হোটেল আমাকে, লোকাল কিছু হোটেল হয়তো এগুলা হচ্ছে আমার এরিয়ার আশেপাশে হতে পারে, উত্তরা বা টঙ্গী, আমি যেহেতু মিরপুর এরিয়াতে থাকি সেই হিসাবে করেই হয়তো আমাকে এখানে দিছে। এখানে কিছু যেটা আছে সেটা আমি চাইছি কি বেস্ট হোটেল ইন ঢাকা, আমি জাস্ট বেস্ট হোটেল ঢাকা চাইছি। গুগল এর সার্চ ইঞ্জিন তার অ্যালগোরিদম যেটা বুঝছে সেটা হচ্ছে যে আমি ঢাকার মধ্যে বেস্ট কিছু হোটেল চাচ্ছি, আমি যে কোনো একটা স্পেসিফিক হোটেল চাচ্ছি না, আমি অনেকগুলো হোটেল চাচ্ছি, সেখান থেকে আমি তবে বেস্ট কোনো একটা সিলেক্ট করবো আমার প্রাইস অনুসারে। এই জন্য আমার একটা লিস্ট আমাকে এখানে দিচ্ছে, কিছু ওয়েবসাইট এনে দিচ্ছে যারা কিনা এরকম বেস্ট কয়েকটা ওয়েবসাইট নিয়ে কাজ করছে, কথা বলছে তাদেরকে। এইখানে যেটা করছে দেখেন, এই সার্চ ইঞ্জিন ডিটেলসে আলাদা আলাদা ভাবে ঢাকার মধ্যে কিছু হোটেল আছে, স্পেসিফিক হোটেল, সেই স্পেসিফিক হোটেলগুলো আমাকে দিয়ে দিছে দেখেন। কিন্তু স্পেসিফিক ভাবে দিল একই ওয়েবসাইটের আলাদা আলাদা পেজ আমাকে সামনে দিয়ে দিচ্ছে। একটা পোস্ট বা পেজ আছে সেটা হচ্ছে হোটেল স্পেসিফিক নিয়ে, সেটার ওয়েবসাইট কিন্তু একই দেখেন, bdfredinfo.com, ইয়েলো পেজেস কোম্পানি এইটা। এখন মজার এখানে একটা বিষয় আছে, সেটা বলবো পরে, আগে একটু দেখে নেন। এখানে আসেন হোটেল ওয়াশিংটন, বিডি, একই ওয়েবসাইট। তারপর হচ্ছে কি এটা, হ্যাঁ সেউগল হচ্ছে হোটেল লিমিটেড, আর এখানে হোটেল স্পেসিফিক, একই ওয়েবসাইট দুইবার দিয়ে আসছে, একই আইডি, একই ওয়েবসাইট ইউআরএল দেখেন। এখানে আইডি লেভেলটা দেখেন, ডিড হচ্ছে ইজ ইকুয়াল টু 14.42.7, এটাও সিমিলার। ওকে, এই যে উপরের 1 2 3 4 5টা, এই 5টা ওয়েবসাইটের লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই 5টা, আর এই যে নিচের থেকে এই যে জিনিসগুলো এখানে যে কয়েকটা দেখতে পাচ্ছেন আপনারা, উদাহরণ উপর থেকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই যে সাইট 3টা দেখতে পাচ্ছেন,
এই 3টার মধ্যে আর এই 5টার মধ্যে অনেক পার্থক্য আছে। কি পার্থক্য আছে জাস্ট ডিটেলস একটু শর্টে বলে রাখি, মাথায় দিয়ে রাখি, সামনে দেখবে এগুলো হচ্ছে স্পেসিফিক একটা ওয়েবসাইট, একদম ডিরেক্টলি ওয়েবসাইটের ডিরেক্টলি পেজ আর অথবা একটা পোস্ট, যে কোনো কিছু একটা ঢুকলে বোঝা যাবে ভিতরে কি আছে, বাট ডিরেক্টলি ওয়েবসাইট। এরাও ডিরেক্টলি ওয়েবসাইট, বাট একদম মাস্টার ওয়েবসাইট না, এরা মাস্টার ওয়েবসাইটের মেইন ওয়েবসাইট আমি মিন করছি। এরা এই যেই বিষয় যেমন বিডি ট্রেড ইনফো এর ওয়েবসাইট, এটার মেইন মাস্টার ওয়েবসাইট না, এটা হচ্ছে ইয়েলো পেজ, এটা একটা সাইটেশন ক্রিয়েশন করা, লোকাল এসের জন্য একটা কাজ করা, সেটা হচ্ছে সাইটেশন ক্রিয়েশন। এরা হচ্ছে সাইটেশনের ওয়েবসাইট। কি গেছে সব হচ্ছে মাথার উপর দিয়ে যাবে, বাট মাথায় রাখেন সাইটেশন নামে একটা শব্দ আছে, দ্যাটস ইট। এরা হচ্ছে কেমনে বুঝলাম, আপনিও বুঝবেন, কেমনে বুঝবেন সেটা সামনে ইনশাল্লাহ বুঝবেন সামনের ক্লাসে, কেমনে বুঝলাম এটা সাইটেশন আর এটা কেমনে বুঝলাম মাস্টার ওয়েবসাইট। কিছু সাইট আছে যে সাইটগুলা সাইটেশন হিসেবে কাজ করে, যেমন তার মধ্যে একটা সাইট হচ্ছে ইয়েলো পেজেস, এখানে ইয়েলো পেজেস লেখা আছে, এটা দেখে আমি বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা সাইটেশনের একটা ওয়েবসাইট। অর্থাৎ মাস্টার ওয়েবসাইটটাকে তারা অন্য আদার্স একটা ওয়েবসাইটে গিয়ে সাইটেশন ক্রিয়েট করা হয়েছে। যদি এই সাইটেশনটা ক্রিয়েটের একটা পিছনে কাজ, সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক, তার এই ব্যাকলিঙ্কটাই র্যাঙ্ক হয়ে গেছে এখানে সার্চ ইঞ্জিনের মধ্যে। এবং এই লুকটা কিন্তু টোটালি ডিফারেন্ট, সেম আমি সিমিলার এই কোয়ারিটাই আমি হচ্ছে একটু হতে দেখে আসি। আবার দেখেন বলছে টপ 10, দেখেন tripadvisor.com গুগলে ছিল, একদম প্রথমে যাই অ্যাড বাদ, এটাও বাদ, এখান থেকে tripadvisor.com। এজন্য করলো ভাই একই রকম এসইও আলাদা আলাদা এসইও করতে হয় কিনা, এসইও একই করতে হয়, কন্ডিশনটি একটু জাস্ট দেখে রাখতে হয়। দেখেন ইয়াহুর মধ্যে ঠিক এই লোকই প্রথম আছে, একদম ফার্স্ট পজিশনে, এই লোকটাও ফার্স্ট পজিশনেই আছে এখানে tripadvisor.com। কিন্তু কিছু জিনিস চেঞ্জ আছে। কিছু জিনিস চেঞ্জ আছে এইখানে, তার যে ইউআরএল এর স্ট্রাকচারটা চেঞ্জ। এইখানে দেখেন তার ডিরেক্টলি রুট ডোমেনটা র্যাঙ্ক হয়ে গেছে, পার্থক্য এতটুকুই। কোনটা যে কোথায় র্যাঙ্ক হবে সেটা আপনি নিজেও টের পাবেন না, বাট র্যাঙ্ক হয়ে গেছে তার রুট ডোমেন, এটা মেইন ডোমেন, ডাইরেক্ট tripadvisor.com। এখানে .com এর পরেও এখানে আরো কিছু লেখা আছে। এইখানে TripAdvisor সেম ওয়েবসাইট, দুইটা ক্যাটাগরি নিয়ে র্যাঙ্কিং আছে, একটা লাক্সারি হোটেলস, একটা পোস্ট, একটা পোস্ট, বা একটা পেজ, একটা পেজ। আমি বা অল্টারনেটিভ পেজ বা পোস্ট কেন বলতেছি, কারণ হচ্ছে আমি ভিতরে ঢুকতেছি না, আমি আন্দাজ করে বলছি দুইটার একটা হবে, হয় এটা পেজে আছে নয় পোস্টে আছে, কিছু একটা আছে, যেটাই আছে। এই হচ্ছে মোটামুটি সার্চ ইঞ্জিনের কাজ। আমরা যদি সার্চ ইঞ্জিন বলতে কি বুঝি, সেটা যদি বুঝি, সেটা হচ্ছে যে আমরা যে ওয়েবসাইটটাতে বা যে প্ল্যাটফর্মে এসে কোনো একটা কোয়েরি লিখে সার্চ করি এবং তার বিনিময়ে আমরা সেই কোয়েরি রিলেটেড ইনফরমেশনগুলো পাই যে ওয়েবসাইট বা প্ল্যাটফর্মের মাধ্যমে, সেটা একটা সার্চ ইঞ্জিন। হোয়াট ইজ সার্চ ইঞ্জিন আমি কি বুঝাতে পারছি ভাই? একটু আওয়াজ দিয়ে, আমি কি বুঝতে পারছি হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? জি রোহিত ভাই সুন্দরভাবে যেতে পারছেন। ঠিক আছে, দেন আমাদের টপিক হচ্ছে একই জিনিস, ইন্ট্রোডাকশন সার্চ ইঞ্জিন এবং হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। হাউ টু সার্চ ইঞ্জিন ওয়ার্কস। সার্চ ইঞ্জিন যেভাবে কাজ করে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিনের কিছু অ্যালগোরিদম থাকে। যেমন আমি যদি ডিরেক্টলি গুগলকে বলি, যেমন গুগলের কিছু বট আছে, আমরা রোবট বলতে পারি, আমরা শর্ট ফর্ম যেটা বলি সেটা হচ্ছে বট। যাই হোক, গুগল কিছু বট আছে এবং কিছু অ্যালগোরিদম আছে। গুগলের অ্যালগোরিদমগুলো আপনার সেই যে ইনফরমেশনটা বা আপনার যে কোয়েরি থাকে সেই কোয়েরিটাকে অ্যানালাইসিস করে অ্যাকচুয়ালি আপনি কি চাচ্ছেন। যেমন আমি আমি যদি এই কোয়েরিটা চেঞ্জ করে দেই, যেমন আমি এখানে ছিল বেস্ট হোটেল ইন ঢাকা, আমাকে হোটেলের লিস্ট দিল। এখন আপনি সাপোজ আপনার ধরেন কম্পিউটারের কিছু ইনফরমেশন দরকার, কম্পিউটার রিলেটেড, ধরেন কম্পিউটার ট্রেনিং সেন্টার আপনার জানা দরকার, বা এটাও বাদ, কম্পিউটার ট্রেনিং সেন্টার দিলে আগের মতোই চলে আসবে, হোটেলের মতো এরকম ম্যাপ সহ চলে আসবে, সেটা বাদ দেয়। এই কম্পিউটার র্যাম প্রাইস, ওকে, আমার কম্পিউটার একটা র্যাম দরকার,
বা র্যামের প্রাইস জানা দরকার, আমার কম্পিউটার র্যামের কত, ডিরেক্টলি এটা দিলাম যে র্যাম প্রাইস কম্পিউটার আমার অল ওভার একদম টোটালি র্যাম, যেটা আমার কোনো মেনশনের দরকার নাই যে কোর i3 বা সরি DDR3 আর DDR4 র্যামের যে ভার্সন থাকে, এখন চলছে হচ্ছে DDR4 রানিং যেহেতু, সো এরকম মেনশন করে দিলাম না, অল ওভার আমি দিলাম যে জাস্ট র্যাম। ওকে ফাইন, র্যাম যেটা দিলাম। এখন দেখেন আমার টোটালি আমি কি চাচ্ছি, প্রাইস জানতে চাচ্ছি, র্যামের প্রাইস অ্যাকচুয়ালি কত, কোথায়, বিডিতে কত, দ্যাটস বাংলাদেশে কত। আমাকে কিন্তু গুগল আমাকে সহজ সুন্দরভাবে একটা দিয়ে দিচ্ছে কিছু র্যাম এবং র্যাম কত জিবি এবং সেটার ভার্সন কত এবং সেটার প্রাইস অ্যাকচুয়ালি কত। আমার কিন্তু নিচের ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন নাই, আছে কি এখন আর? আমি অলরেডি জেনে ফেলছি যে এই হচ্ছে DDR4 এর 8GB একটা র্যাম, এই হচ্ছে কোম্পানি LPX এর একটা কোম্পানি, এটা হচ্ছে অ্যারাটা কোম্পানির DDR3 র্যাম 16 মেগাহার্টজ এর, এবং বাস ডেস্কটপ পিসির জন্য র্যাম এটা হচ্ছে 3500 টাকা, এটা 3800 টাকা। আমার কিন্তু এইখানে গিয়ে আর দেখার দরকার, আমি একটা আনুমানিক ধারণা পেয়ে গেছি অ্যাকচুয়ালি কত হতে পারে। এখন আমি যেখানে কেনা দরকার সেখানে কিনতে পারি, বা আমি যদি এখন আরো চাই যে আমি অনলাইন থেকে র্যাম অর্ডার করবো, সেই জন্য হয়তো আমি আলাদা কোনো সার্চ করে ইউজ করবো, আদারওয়াইজ আমি এখানে নিচে থেকে গিয়ে দেখবো কোনো অনলাইন শপ আছে কিনা। বাট আমার যেটা টার্গেট ইন্টেনশন ছিল সেটা আমি প্রাইসে জানতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আমি প্রাইস পেয়ে গেছি, আমার কিন্তু আদার্স ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই। এই যে এই ধরনের কোয়েরিগুলোতে যখন করা হয় এবং এই ধরনের রেজাল্ট যখন আসে, এই যে রেজাল্টগুলো আসছে, এই যে ভিউটা আসছে, এর পজিশনটা কোথায়, সবার উপরে না? একটু নোট করে রাখেন, স্পেসিফিক কিছু কথা নোট করে রাখবেন, কারণ ভিডিও দেখে ওই নোটগুলো হয়তো আপনি খুঁজে বের করতে অনেক সমস্যা হবে, কারণ এখানে অনেক কথা বলতেছি। কিছু ছোট ছোট টপিকস, অনেক ইম্পর্টেন্ট টপিকস, এগুলো নোট করে রাখবেন, একটু হাতে কাছে খাতা কলম বা ডায়েরি রাখেন, এটা ভালো 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 অভ্যাস। সো এখানে দেখেন যে টপ র্যাম লিস্ট ইন বাংলাদেশ দিয়ে এখানে বেস্ট র্যাম লিস্ট ইন মে মাসের 20 তারিখ পর্যন্ত আপডেটেড লিস্ট প্রাইস দিচ্ছে। এটা কোন ওয়েবসাইটের এগেনস্টে আসতেছে? বিডি স্টল নামে একটা ওয়েবসাইটের এগেনস্টে আসতেছে। এরপর থেকে আপনার startech.com, তারপর villagebd.com, হ্যাঁ, এই যে টেকল্যান্ড বিডি, এটা হচ্ছে মেইন র্যাঙ্কিং ওয়েবসাইটে আছে। এ হচ্ছে পজিশন আমার ধরা হচ্ছে এখান থেকে। বাট এখানে দেখেন, এখানে আলাদা একটা রুমই আপনার জন্য তৈরি করা হয়ে গেছে। এরপর থেকে একটা গ্যাপ গেছে, এই গ্যাপের পর থেকে কিন্তু আপনার পজিশন আসছে। যদি আমি সিম্পলি আপনাকে পজিশনটা দেখাই যে আসলে আমি একে 1 নাম্বার বলতেছি, এ উপর আছে, একে কেন 1 নাম্বার বলতেছি না, কেন বলতেছি না, নাম্বারিংটা আপনারাই দেখে নেন, আমি একটু দেখাই দিচ্ছি নাম্বারিংটা। দেখেন নাম্বার 1 থেকে এখান থেকে শুরু হয়েছে, একে কিন্তু কোনো নাম্বারিং করা হয়নি। এ হচ্ছে 1 নাম্বার, এ হচ্ছে 2 নাম্বার ওয়েবসাইট, এ হচ্ছে 3 নাম্বার ওয়েবসাইট। তাহলে এ কে? আমার কথা হচ্ছে তাহলে এই ব্যক্তিকে এই টপ লেভেলে যখন কোন একটা কোয়েরি দিয়ে যখন টপ লেভেলের একদম ওয়েবসাইটের 1 নাম্বার পজিশনটা বাদ দিয়েও যখন উপরে যখন পাবেন, এর একটা পজিশন আছে, একে বলা হয় পজিশন 0। এর নাম হচ্ছে পজিশন 0। এটা কিভাবে আসে? এটা মোটামুটি একটু অ্যাডভান্স এর কাজ। এটাকে বলা হয় ফিচার স্নিপেটের মাধ্যমে বা রিচ স্কিমা বা স্কিমা মার্কআপ বা জেসন এলডি, এগুলো ইউজ করে ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করে এই পেজের এগেনস্টে, এই যে কম্পিউটার র্যাম একটা পেজ আছে বা তার একটা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি এগেনস্টে যে পোস্টটা করছে সেই পোস্টের পেছনে কোডিং লেভেলে একটা কোড ইউজ করা হয়, যেটাকে বলা হয় রিচ স্কিমা বা স্কিমা মার্কআপ। এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ফিচার্ড স্নিপা কি বলে ফিচার্ড স্নিপেট। সহজ কথা, আপনি একটা পেজ বানাবেন বা আপনি একটা ফোন কিনতে যাবেন, আপনি কিন্তু তাকে দোকানদারকে গিয়ে কোয়েশ্চেন করবেন এই ফোনের ফিচার কি, অন কাইন্ড অফ এরকম, যে এই ওয়েবসাইটটার থেকেই সে অলরেডি একটা ওই স্কিমার মধ্যে সে দিয়ে দিচ্ছে আপনাকে, যার কারণে এই ভিউটা দেখাচ্ছে। এবং এই যে পজিশন, টপ পজিশন, এই পজিশনটাকে বলা হয় পজিশন 0। এবং এরপর থেকে এই 1 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশন, 3 নাম্বার পজিশন। তার মানে পজিশন 0 পজিশনেও গুগলে কিছু আছে, মাথায় রাখেন। তো এইভাবে গুগল ইঞ্জিন সার্চ ইঞ্জিন কাজ করে। আবার দেখেন, আমি যদি এখানে সার্চ করি যে বেস্ট মুভি ইন দিস, আমি লিস্ট লিখলাম না, তার একটা কারণ আছে, পরে বলবো, আমি ইয়ারটাই বললাম, তারপরে ভিউটা আগে দেখেন। এখন কি আসছে? একরকম আসছে দেখতে, আগেরটার মতো আসছে। এখানে দেখেন আমাকে একটা ওয়েতে দেখাচ্ছে, আলাদা একটা ওয়েতে দেখাচ্ছে। এবং আমি কিন্তু এখানে নিচের ওয়েবসাইটে আমাকে যেতে হবে না এখন আর। আমি নিচের ওয়েবসাইটকে খুঁজে খুঁজে কোনো মানেই না। আমি চাইছি কি বেস্ট মুভি ইন দিস ইয়ার, এই বছরের সবচেয়ে বেস্ট মুভিগুলো কি, আমি টোটালি এখানে ইয়ার সহ পেয়ে গেছি কি কি মুভি আছে, এগুলো বেস্ট মুভি।
এগুলো ট্রেন্ডিং এ ছিল, এবং কয়েকটা মুভি কিন্তু এখানে আছে, বেশি কিন্তু নাই। এখান থেকে হাতে গুনলে 10 থেকে 20টা বা 15টার মতো মুভি পাবো এখানে, যেগুলো বেস্ট মুভি ছিল এই 2020-তে। আমি যদি এখান থেকে জাস্ট ইয়ারটা মেনশন করে দেই, সেম লিস্টগুলো কিন্তু আসছে, কিছু চেঞ্জ হতে পারে, বাট মোটামুটি 2020 যেহেতু মেনশন করে দিছে আমি এখানে, দেখেন আমাকে আর ইয়ার দেখেন, আগের বার কিন্তু ইয়ার দেখাইছিল, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এই নামের শেষে কিন্তু 2020 লেখা ছিল, এখন কিন্তু 2020 লেখা নাই, এখন শুধু লেখা মুভির ক্যাটাগরি গুলো কি, একটা অ্যাকশন মুভি, এটা কমেডি মুভি, এটা অ্যাকশন, এটা রোমান্স, এটা হরর মুভি, এটা ড্রামা মুভি, ড্রামা ক্যাটাগরি গুলো মেনশন করা আছে। ইয়ার কিন্তু মেনশন করে না, কারণ আমি ইয়ারটা এখানে মেনশন করে দিচ্ছি। তার মানে গুগলের অ্যালগোরিদম যেটা বুঝছে যে সেটা হচ্ছে যে আমি কি চাচ্ছি, আমি 2020-র বেস্ট মুভিগুলো চাচ্ছি, আমার এখানে 2020 আমার এখানে মেনশন করা দরকার নেই, বাট আমি যখন এই ইয়ারের মুভি চাচ্ছি, সো ইয়ার দিচ্ছে। আমি যদি এখন দেই যে ইন লাস্ট 5 ইয়ার্স বেস্ট মুভি, লাস্ট 5 বছরের মুভি আমি দেখতে চাই, কি ছিল, এখন দেখেন ভিউ পুরোটাই টোটালি চেঞ্জ। কারণ লাস্ট মুভি 5 বছরের মুভির লিস্ট, এই যে দেখেন পজিশন 0-তে এখানে একটা জিনিস বলা আছে, এবং সেখানে একটা তার মুভির দেওয়া আছে 2012 থেকে 2017 পর্যন্ত এই 5 বছরের কিছু মুভি দেওয়া আছে, এবং সেটা কত সালে রিলিজ হয়েছে, এবং সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, এবং সেটা কত মিনিটের মুভি দেখায় দিচ্ছে। এরপরে এই পজিশন 0-এর পরে যে পজিশনগুলো আছে সেখানে হয়তো বা গেলে আমি কিছু আলাদাভাবে লিস্ট পাবো, বাট আমাকে এইটা ছাড়াই আমাকে আরো এখানে আইটেম হিসাবে একটা স্নিপেট দিয়ে আমাকে দেখায় দিচ্ছে, এখানে মুভি আছে দেখতে পাচ্ছি। তার মানে গুগল বট আপনি যেভাবে কোয়েরি করবেন, যেভাবে লিখে সার্চ করবেন, ওইটার উপরেই ডিপেন্ড করে আপনাকে সামনে রেজাল্টস দিবে। এইভাবেই গুগল সার্চ ইঞ্জিন কাজ করে, এবং টোটাল গুগলের সার্চ ইঞ্জিন, গুগলের টোটাল অল ওভার যতগুলো অ্যালগোরিদম আছে সবগুলো অ্যালগোরিদম মিলে গুগলের টোটাল 200-রও বেশি সিগন্যাল কাজ করে। মাথায় রাখেন, গুগলের 200 সিগন্যাল কাজ করে। গুগলের যত অ্যালগোরিদম আছে না কেন, যত অ্যালগোরিদম সম্পর্কে আমরা জানি, সবগুলো অ্যালগোরিদমের ধরে গুগলের টোটাল 200 সিগন্যাল কাজ করে শুধুমাত্র এই ওয়েবসাইটগুলোকে মেনটেন করার জন্য, অর্থাৎ কে উপরে যাবে, কে নিচে আসবে, কে কাকে র্যাঙ্কিং দেওয়া হবে, কার ভিউ কেমন হবে, টোটাল 200 সিগন্যাল কাজ করে গুগলের। আমি কি ক্লিয়ার আছি আপনাদের সাথে? বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে, এরপরে আসি যে হোয়াট ইজ এসইও। তার আগে আমি একটু হোয়াট ইজ সার্ভ এটা বলবো, তারপরে এসইওতে আসবো। হোয়াট ইজ সার্ভ এই কথাটা আমি একটু বলে নিই। আচ্ছা, এই যে আমি এখন একটু লিখি আবার যে আচ্ছা এটাই থাকুক, আমি একটু এতে যাই, তাদের কাছে আসি। আচ্ছা হৃদয় ভাই, আপনি আমাকে একটু বলেন যে এই যে ভিউটা আমরা দেখতে পারতেছি, হ্যাঁ, এখানে ক্লিকে জিনিস লিখে সার্চ করলাম, এবং সার্চ করার পর আমি এখানে কিছু রেজাল্টস পাইছি না? কয়টা পাইছি? 10টা পাইছি, এবং 10টার পরে এখান থেকে আমার আরো নেক্সটে যাওয়ার অপশন আমার কাছে আছে। ওকে, এই যে রেজাল্টসটা আমার সামনে দেখাইলো, এটা কি আপনার কাছে কি মনে হয়? এটাকে আপনি কি বলবেন? এই যে আপনার সামনে 10টা রেজাল্ট পাইছি, দেখার কারণে এটা এসইউ করার কারণে ফার্স্ট পেজে চলে আসছে না? আমি ফার্স্ট পেজ সেকেন্ড পেজ বলছি না, আপনার কাছে এই যে পেজটা আসছে, এটা একটা পেজ আসছে তো আপনার সামনে, তাই না? আর কিছু কি? হ্যাঁ, পেজ আসছে, একটা পেজ আসছে তো, সিম্পল ছবি পেজ আসছে, ছবি আসছে, ছবির পেজের মধ্যে, এই তো, আর তো কিছু না। আপনার কাছে আপনার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি কিছু একটা লিখে সার্চ করছেন, এবং আপনার কাছে সামনে যেটা এখন গুগল দেখাচ্ছে এটা একটা পেজ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ফাইজুল ভাই, অ্যানসারটা কি হবে? কে জন্য? সাজ্জাদ না, আমি কি সাজ্জাদ ভাইকে জিজ্ঞেস করছি? আমি তো জানি কে কি বলবে, আমি দেখি বলতে জিজ্ঞেস করতেছি। আচ্ছা ভাই, ঠিক আছে। জিন্না ভাই, আপনি বলেন তো ভাই, এটা আপনার কাছে কি? এই যে রেজাল্টটা পাচ্ছেন, এটা আপনার কাছে কি? আসলে ভাই এটা হলো
সার্চ ইঞ্জিনে মানে একটা পেজ আর কি। আচ্ছা, একটা পেজ, জাস্ট এখানে আমি রেজাল্টগুলো পাচ্ছি। জি। আচ্ছা ঠিক আছে, সাজ্জাদ ভাই বলেন এখন, বাকি আর কাউকে জিজ্ঞেস করবো না, আপনি বলে দেন এটা কি। ভাই এটা হচ্ছে সাব, আমরা এটা শর্ট ফর্ম বলি সাব। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। যে আমরা যে কিওয়ার্ডটা সার্চ করবো সেটা ফার্স্ট পেজে যেগুলো আসবে ওগুলোকে আমরা সাব হিসাবে আমরা এটা আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, একটু একটু আরেকটু আমি তাহলে আরেকটু কারেকশন করি এখানে। আচ্ছা, ওকে, এই যে পুরো একটা কোয়েরি লিখে যখন আমরা সার্চ করলাম, সার্চ করার পরে এই যে রেজাল্টসটা পাচ্ছি এখানে, যে কয়টা ওয়েব, 10টা আসুক, 20টা আসুক, 100টা আসুক, এই যে রেজাল্টসগুলো আমরা পাচ্ছি, এই রেজাল্টসকে আমরা অ্যাজ এ নর্মাল ইউজার বা ভিজিটর যেটা বলি সেটা হচ্ছে একটা পেজ, বাট অ্যাজ এন এসইও কাজ ওয়ার্কার হিসেবে, অ্যাজ এ ফ্রিল্যান্স হিসেবে এটার নাম হবে সার্চ রেজাল্ট পেজ। কেন এইটা আপনাকে মনে রাখা দরকার? এটা আপনাকে এই জন্য মনে রাখা দরকার, মার্কেট প্লেসে এরকম অনেক ক্লায়েন্ট পাবেন যারা এসইও সম্পর্কে অনেক ভালো জানে, অনেক দক্ষ। কেন দক্ষ? কিছু কিছু ক্লায়েন্ট পাবেন যারা শুধুমাত্র নিজের ওয়েবসাইটকে, পার্সোনাল একটা ওয়েবসাইট আছে সেটাকে কাজ করাইতে আসে। কিছু ক্লায়েন্ট পাবেন যারা টোটাল একটা এজেন্সি চালায় এবং তারা কম রেটে এই মার্কেট প্লেসগুলো থেকে আমাদের মতো ফ্রিল্যান্সারদেরকে দিয়ে কাজ করায় নিয়ে যায়। তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুবই এক্সপিরিয়েন্সড, যার কারণে অনেক ক্লায়েন্ট এসে আপনাকে বলবে যে আই নিড টু মাই ওয়েবসাইট ইন দ্য ফার্স্ট সার্ভ, দ্যাটস ইট। আপনাকে বলবে না যে আমার ফার্স্ট পেজে এনে দাও, তার সার্ভ দরকার। আপনাকে বুঝে নিতে হবে সে কি মিন করতেছে। এখন সাজ্জাদ একটা কথা বলছে যে ফার্স্ট পেজে যেটা আমরা সার্ভ হিসেবে কাউন্ট করতে পারি, আপনি ফার্স্ট পেজে থাকেন আর লাস্ট পেজে থাকেন, আপনার কাছে যে পেজটা আছে সেটা আপনার জন্য সার্ভ পেজ, আপনার কাছে এটা সার্ভ, এটাই আপনার জন্য সার্ভ। এটা ফার্স্ট পেজের ক্ষেত্রে আপনার কাছে সার্ভ, এটা সেকেন্ড পেজের ক্ষেত্রে আপনার কাছে এটাই সার্ভ। সহজ কথা, আপনি যদি ক্লায়েন্টকে আপনাকে বলতেই পারে ফার্স্ট পেজে আসা মানে এটাকে সার্ভ হিসেবে কাউন্ট করতে হবে, সেটা না। এই প্রত্যেকটা পেজই আপনার জন্য একটা সার্ভ, প্রত্যেকটা একটা পেজ, বাট আপনি অ্যাজ এন এসইও এক্সপার্ট আপনার কাছে এটা হচ্ছে সার্ভ। কারণ হচ্ছে এরকম, কিছু ক্লায়েন্ট এসে বলবে যে আমার একটা ওয়েবসাইট সেটা সেকেন্ড সার্ভে আছে বা এটা 10th সার্ভে আছে, ফার্স্ট সার্ভে নিতে পারবা কিনা বলো। তো প্রত্যেকটা পেজই আপনার, এটা 1 নাম্বার ফার্স্ট পেজে হোক এবং মানে প্রথম কোয়েরি সার্চ করেই যে পেজটা আমরা পাচ্ছি এটাই শুধু সার্ভ না, এরপরে 2 নাম্বার পজিশন লাইক দ্যাট, এই যে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার যা আছে যেখানে আপনি যান প্রত্যেকটাই আপনার জন্য সার্ভ, প্রত্যেকটা। এই হচ্ছে সার্ভের কাহিনী, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এরপরে আসি হোয়াট ইজ এসইও। আচ্ছা, আমি তার আগে একটু একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি। কিছুদিন আগে আমি একটা পেজ আছে, বাংলাদেশের একটা পেজ আছে, নামটা আমি বলবো না, এরা গাজীপুরের, এরা এসইও কোর্স করায়। আমার সেকেন্ড থার্ড ব্যাচের একটা স্টুডেন্ট ছিল, ওদের কাছ থেকে প্রায় 12,000 টাকার মতো ধরা খেয়ে আসছে। এরা এসইও বলতে যেটা বুঝে সেটা হচ্ছে যে লিড জেনারেশন করা, ইমেল কালেকশন করা, গ্রাফিক ডিজাইন ও এসইওর মধ্যে পড়ে, ভিডিও এডিটিং এটাও পড়ে এসইওর মধ্যে ওদের ভাষ্য মতে। তো আমি ওদেরকে নক দিয়ে বলেছিলাম যে হোয়াট ইজ এসইও। আমাকে তারা অ্যান্সার দিছে কোনো কিছুর অ্যাডভার্টাইজিং করা মানেই হচ্ছে এসইও, কোনো কোম্পানির অ্যাডভার্টাইজিং করাই হচ্ছে এসইও। কথাটা সম্পূর্ণ ভুল। এই ধরুন কখনো যদি কোনো কোশ্চেন পান, বাকিটা কি করবেন, এই যেহেতু রেকর্ড হচ্ছে আমি বললাম না, এটা আপনারা বুঝে নিয়েন। এসইও কি? ফ্রি অফ কস্ট একটা কথা বলতে পারেন, সহজ কথা। টাকার বিষয়টা পরে আসি। একদম ফ্রি অফ কস্ট, গুগলকে কোনো পরিমাণ টাকা না দিয়ে, ইভেন কোনো ধরনের কোনো অর্গানাইজেশন বা কোনো ধরনের কোনো প্ল্যাটফর্মকে কোনো টাকা না দিয়ে, কোনো ধরনের কোনো পেমেন্ট না করে আমি যে সার্চ ইঞ্জিনে আমার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে চাই, সে ওয়েবসাইটকে টার্গেট করে, ওই সার্চ ইঞ্জিনটাকে বা প্ল্যাটফর্মটাকে টার্গেট করে তার যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশন মেনটেন করে যখন আমি আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাবো, যেই ওয়েতে করাবো, যে কাজটা করাবো, সেটা এসইও। কেন এটার নাম এসইও?
কারণ এসইও এর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তার মানে আমার কাজই হচ্ছে যে একটা সার্চ ইঞ্জিনকে আমার অপটিমাইজ করা, আমার সার্চ ইঞ্জিনটাকে বোঝা যে অ্যাকচুয়ালি এই সার্চ ইঞ্জিন কি চায় আমার কাছ থেকে, এবং এই সার্চ ইঞ্জিনের কি কি টার্মস এন্ড কন্ডিশন এবং তার কি কি সিগন্যাল কাজ করে এবং সেগুলো কি ওয়েতে আমি মেনটেন করলে আমি র্যাঙ্কিং আসবো। সহজ কথা, এই সার্চ ইঞ্জিন লাইক দ্যাট গুগল, এই গুগলকে আপনার অবজার্ভ করা যে অ্যাকচুয়ালি সে কি চাচ্ছে এবং তার কি ধরনের ডিমান্ড আপনি পূরণ করলে আপনি ফ্রি অফ কস্ট আপনার র্যাঙ্কিং আসতে পারবেন। এবং এইটা করার জন্য যে কাজগুলো করা হয় সেটাই এসইও। কোনো কোম্পানির অ্যাডভার্টাইজিং করা না, অ্যাডভার্টাইজিং টাকা দিয়েও করা যায়। কোনো কিছুতে দ্রুত গতিতে পাওয়ার মাধ্যম যদি বলেন সেটাও ভুল। এসইও করে দ্রুত গতিতে আগানো যায় না, যেহেতু বলছি ফ্রি অফ কস্ট। আপনার এখানে সময় লাগে, কোনো কোনো সময় সেটা 1 বছরও গড়ায়, কোনো সময় সেটা 6 মাস 4 মাসেও হয়। সো লং টাইমের কাজ এটা, যেহেতু ফ্রি অফ কস্ট। এখন টাকার বিষয় কেন আসে? টাকা আপনি নিজের ওয়েবসাইটে নিজে করলে কিসের টাকা? কিন্তু আপনি একজন অন্যজনের একটা কাজ করে দিচ্ছেন, আপনার এখানে সময় ব্যয় হচ্ছে। এই যে সময়ের যে একটা ভ্যালু, এই ভ্যালুর জন্য আপনার প্রতি একটা সম্মানই প্রদান করা, যেটা বলা যায়, এটা স্যালারি বলা যাবে না এখানে। স্যালারি বলে জিনিসটা অ্যাকচুয়ালি একদম জিনিসটা কি বলে, সার্ভেন্ট টাইপ কাজ করে আমার কাছে কেন জানি মনে হয়। কারণ যেহেতু পেশাটা আমাদের ফ্রিল্যান্সিং, একদম মুক্ত পেশা। সো মুক্ত পেশার মধ্যে তো আসলে সার্ভেন্ট জিনিস আসতে পারে না। কারণ আমি এখন ইচ্ছা হচ্ছে কাজ করব, ইচ্ছা হচ্ছে 2 দিন পর কাজ, 2 দিন পর্যন্ত আমি বসে বসে ঘুমাবো। যদিও এখন এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা যদি বলি, ক্যারিয়ারটা একটা সময়ের মধ্যে চলে আসছে এখন ইদানিং। আমরা একটা টাইম টু টাইম কাজ করি এখন। বাট আসল মিনিংটা তো এটাই যে আমরা ফ্রিতে কাজ করবো, আমি অ্যাজ এ একদম ফ্রি পার্সন হিসাবে আমি কাজ করবো। সো এখানে আসলে যে স্যালারি যদি বলি, সেটা আসলে খারাপ লাগে দেখতে। স্যালারি জিনিসটাই আপনি একটা সময়ের মধ্যে বন্দী হয়ে গেলেন, সেটা ফ্রিল্যান্সিং আর হলো না, যেটা আপনি অনলাইনে কাজ করেন আর অফলাইনে কাজ করেন। সো ফ্রি অফ কস্ট আপনি একটা ওয়েবসাইটকে, একটা সার্চ ইঞ্জিন কি চায় অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করেন, সেগুলো আপনাকে মেনটেন করে ওই ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করে ওয়েবসাইটকে র্যাঙ্কিং করাই হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বুঝতে পারছি হোয়াট ইজ এসইও? না বুঝলে পারেন আরো ক্লিয়ার করব। বুঝতে পারছি ভাইয়া। ওকে, তারপরে ক্লাসিফিকেশন অফ এসইও তে আসি। এসইওর কিছু ক্যাটাগরি আছে, কিছু পদ্ধতি আছে। তার আগে এসইওর ক্যাটাগরি তো আসলে ওইভাবে বললে, আচ্ছা মূলত যে একদম আমরা প্রাইমারি লেভেলের ক্যাটাগরি যেটা বলতে যেটা বুঝি, এসইও ক্যাটাগরি বা এসইওর ক্লাসিফিকেশনই বলবো এটা, আবার ক্যাটাগরিটাকে আমি আলাদাভাবে ডিফাইন করব। এটা হচ্ছে নাম্বার 1 যেটা আসে, সেটা হচ্ছে হোয়াইটেড এসইও। সেকেন্ড পজিশনে যেটা আসে সেটা হচ্ছে থার্ড পজিশনে আসে হচ্ছে রেড এসইও। এটা হচ্ছে এসইও ক্লাসিফিকেশন। এই 3টা ক্লাসিফিকেশন আছে এসইও। হোয়াইটেড এসইওটা কি? হোয়াইটেড এসইও হচ্ছে যে গুগলের টার্মস এন্ড কন্ডিশন মেনে, গুগল না ইভেন যেই সার্চ ইঞ্জিনের জন্য আপনি কাজ করেন, আপনার ওয়েবসাইটকে অপটিমাইজ করতে চান, সেই সার্চ ইঞ্জিনের টার্মস এন্ড কন্ডিশন মেনে সে যা যা রুলস আপনাকে ফলো করতে বলে সবকিছু ফলো করে একদম বৈধ উপায়ে যখন একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করা হয়, সেটা হচ্ছে হোয়াইটেড এসইও মেথড। ক্লাসিফিকেশন বা এসইও মেথড যদি বলি, এসইও মেথড সহজ কথায় গুগলকে কোনো রকম কোনো ফাঁকি দেওয়া যাবে না, গুগলকে চিট করা যাবে না, বা সার্চ ইঞ্জিনকে চিট করা যাবে না, যে কোনো সার্চ ইঞ্জিনকে চিট করা যাবে না। চিট না করে আপনি তার যে টার্মস এন্ড কন্ডিশন, সে যেভাবে যেভাবে আপনাকে রুলস ফলো করতে বলে সেসব রুলস সবকিছু মেনটেন করে আপনি যখন একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করাবেন বা এসইও করবেন, র্যাঙ্ক না সেটা এসইও করবেন, সেটা হোয়াইটেড এসইওর মধ্যে পড়ে। ব্ল্যাকহেড এসইও হচ্ছে গুগলের টার্মস এন্ড কন্ডিশন কিছুই মানবেন না, কোনো রকম কোনো একটা ফাঁক ফোকর দিয়ে
আপনার একটা কাজ করে দিবেন, কাজ করে আপনি ওয়েবসাইটটিকে অবৈধ উপায়ে র্যাঙ্ক করাই দিলেন। এই ওয়েতে ব্ল্যাক হেড এসইওর যে ওয়েটা, মেথডটা, এই মেথডে কাজ করলে একটা ওয়েবসাইট 2 দিনে র্যাঙ্ক করা, 1 দিনে র্যাঙ্ক করা সম্ভব। কিন্তু একদিনে যেমন র্যাঙ্ক করা সম্ভব, 1 সপ্তাহে আপনার র্যাঙ্ক ফল করাও সম্ভব, এবং খুব সেটা 110% সম্ভব। কারণ গুগল তার টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে, তার অ্যালগোরিদম দিয়ে ঠিকই আপনাকে ওয়েবসাইটটাকে ধরে ফেলবে যে আপনার এটাকে ব্ল্যাক হেড করা হয়েছে। ব্ল্যাক হেড তাহলে কি মানুষ করে না? মানুষ করে। কখন করে সেটা আসতেছে। গ্রে হেড এসইও, গ্রে হেড এসইওটা হচ্ছে যে কিছুটা ভালো থাকবেন, কিছুটা টুকটাক চুরি করলেন, করে র্যাঙ্কিংয়ে নিয়ে আসলেন। আর দ্যাট মিনস হোয়াইট হেড এসইও করবেন, আবার ব্ল্যাক হেড এসইও করবেন। এই দুইটার কম্বিনেশনে যখন আপনি এসইও করবেন, দুটাকে একসাথে কম্বাইন্ড করে যখন আপনি এসইও করবেন, তখন সেটা হচ্ছে গ্রে হেড এসইও। সো ব্ল্যাক হেড এসইও কেন এত কম সময় লাগে এবং কেন করা হয় ব্ল্যাক হেড এসইও? আমরা দেখেন সবকিছু একটা সিজনাল, কিন্তু একটা বিজনেস থাকে। আমরা ওয়েবসাইট কিন্তু বিজনেসের জন্যই ওপেন করি। এটা আপনি বুঝেন, আমি বুঝি, নর্মালি মানুষ হয়তো বুঝে না। তার ইনফরমেশন দরকার, সে সার্চ ইঞ্জিনে সে সার্চ করতেছে, সে সেটার ইনফরমেশন কালেক্ট করে নিয়ে যাচ্ছে। এখান থেকে কিন্তু আমার বেনিফিট আছে, আমি শুধু শুধু এখানে টাইম নষ্ট করতেছি না। কথা বুঝতে পারছেন তো আমার? আমি এখানে কখনোই শুধু শুধু, বা আপনি কখনোই এখানে শুধু শুধু একটা ওয়েবসাইট বানায় সময় নষ্ট করবেন না, মানুষকে শুধু শুধু খাওয়াবেন না। এমন জিনিসই খাওয়াবেন মানুষদের যেটা কিনা এখান থেকে আপনার কিছু খাওয়ার ইনকাম আসে। সো কিছু সিজনাল বিজনেস থাকে, যেমন আমের সিজন, কাঁঠালের সিজন, এখন যে সিজনটা লিচুর সিজন। আচ্ছা, এই সিজনে আপনি, এই সিজনটা কতদিন হতে পারে জিন্না ভাই? এই আম কাঁঠালের যে এখন যে সিজনটা যাচ্ছে, এটা কতদিনের সিজন? কতদিন পরে এই ফলগুলো আমরা পাবো না? জি ভাই, 1.5 থেকে 2 মাস। আচ্ছা, 1.5 থেকে 2 মাস এই সিজন আমি পাবো। এই 1.5 থেকে 2 মাস যদি আমি বিক্রি করতে পারি, আমার লাভ আছে। এরপরে তো এটা সিজনই নেই, আমি বিক্রি করবো কই? বা এই জিনিসটা তো আমি পাবোই না, বা এর মধ্যে কোথাও না কোথাও কোনো ওয়েতে সেল হয়ে যাবে। এরকম অনলাইনেও কিছু সিজনাল বিজনেস থাকে। কিরকম সিজনাল বিজনেস? এটা বাদ দিলাম, এটা লোকাল হিসাবে যায়, এটা লোকালি ব্ল্যাকেট করে করা যায়। অনলাইনে যদি কেউ এই ধরনের ফ্রুট সেল করতে যায় সেই হিসাবে, আমি এটা এই ক্যাটাগরিতে আসলাম না। আমি ক্যাটাগরিতে গেলাম, ডেতে আসি। আমাদের ওয়ার্ল্ডে কিছু অনেক মোমেন্ট আছে, অনেক স্পেশাল কিছু ডে থাকে, লাইক দ্যাট ফাদার্স ডে, মাদার্স ডে, লাইক আরো যা যা আদার্স যত ডে আছে। এই ডে গুলোতে কি হয় জানেন? এই ডে গুলোতে, বা ঈদ সিজন, আমরা করি কি, মাথায় আসতেছে না বন্ধুর একটা উইশ করব, কি লিখে উইশ করব, ইংলিশে লিখতে হবে। গুগলে গিয়ে সার্চ করি বেস্ট উইশেস ফর বেস্ট ফ্রেন্ড, ফর গার্লফ্রেন্ড। গুগলে এসে সার্চ করে আমরা ওয়েবসাইটগুলো থেকে ওই মেসেজগুলো কালেক্ট করে কপি করে নিয়ে মেরে দেই। বা ঈদ উপলক্ষে কিছু ইমেজ দরকার আমার, ঈদ মোবারক লেখা, বা কিছু ডে উপলক্ষে আমার কিছু ইমেজ দরকার, কিছু কার্ডস দরকার, কিছু কার্ড দরকার। কার্ডগুলো কই পাবো? কার্ডগুলো তো গুগলে পাবো, কিনতে পাওয়া যায়, কিন্তু এগুলো কিন্তু সেল হয়। আমাদের বাংলাদেশে হয়তো হয় না, আমরা কখনো সার্চ করি না, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কিন্তু অনলাইন এই ধরনের কার্ড বা অনলাইনে এক ধরনের গিফটগুলো হয়। অর্থাৎ আপনি এখান থেকে বসে অনলাইনে অর্ডার করে আপনার ফ্রেন্ডের অ্যাড্রেস দিয়ে দিলেন, তার এখানে অলরেডি আপনার নামে শিপ হয়ে যাবে, তাকে সারপ্রাইজ গিফট দিয়ে দিলেন হয়তো। এই অকেশনগুলো কিন্তু, এই ডেগুলো কিন্তু পালন করা হয় ওয়েস্টার্ন কান্ট্রিতে। এইগুলো কিন্তু সিজনাল বিজনেস। কারণ এটা কিরকম সিজনাল বিজনেস? এটা হচ্ছে এরকম যে ধরেন আপনার ইন্টেনশন হচ্ছে এটা, ওকে ফাইন, সামনে তো হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, কবে? 14 তারিখ। 14 তারিখ যদি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, একদিনই টাইম। বড় যেগুলো 15 তারিখ পর্যন্ত আপনি এটা চলবে, প্রচলনটা ধরেন। এটাও বাদ দিলাম। এটা বাদ দিয়ে আসলাম হচ্ছে ধরেন ক্রিসমাস ডেতে কি করে? ওই যে এক ধরনের ট্রি করে, যেটা অনলাইনে ধরেন যে আপনি সেল করবেন। তাহলে এটা কয় তারিখ? ওকে ফাইন, এটা ডিসেম্বরের 25 তারিখ। ডিসেম্বরের 25 তারিখ যদি হয়, এটা ট্রেন্ডিং, আপনি ডিসেম্বরের 24 তারিখ বা 25 তারিখ পর্যন্ত আপনার সেল হবে। বাট এই সেলটা কি আপনার সারা বছর হবে? কখনোই হবে না। আপনার ডিসেম্বরের 25 তারিখ যদি আপনার সেই ক্রিসমাস হয় বা বড়দিন হয়, তাহলে আপনার কাছ থেকে আমি অ্যাজ এ বায়ার, আমি আপনার কাছে এই প্রোডাক্টটা বা ট্রিটা কখন কিনবো? ধরেন 15 তারিখ থেকে বা 10 তারিখ থেকে কেনা শুরু করব। এর আগে তো আমি কখনো কিনবো না। সো এর আগে যদি আমি না কিনি, বিজনেস তো এর আগে আপনার নাই। আপনার কি দরকার? আপনার দরকার, আমার ইন্টেনশন আছে, তাহলে ওকে ফাইন, কাস্টমার 25 তারিখে অনুষ্ঠান, কবে থেকে কিনবে? 10 তারিখ থেকে কিনবে। হাতে টাইম আছে কয়দিন? ধরেন 15 দিন। এই 15 দিন আমার সেল করতে হবে। আমি 15 দিনে কিসে সেল করব? অনলাইনে সেল করব। এই 15 দিন আমি র্যাঙ্ক থাকতে চাই।
তখন ব্ল্যাক হেড করা হয়। কেন ব্ল্যাক হেড করা হচ্ছে তখন? তাহলে কারণ এই অল্প সময়ের মধ্যে আপনি র্যাঙ্ক চলে আসতেছে। আপনি এক সপ্তাহ যদি বিজনেস করেন, 15 দিন বাদ, আপনার কাছে টাইম হচ্ছে 15 দিন, আপনি যদি এক সপ্তাহ বিজনেস করেন, এই এক সপ্তাহে আপনার যে পরিমাণ সেল হবে, যদি ব্ল্যাক হেড ইস্যু করে র্যাঙ্কিং এ থাকতে পারেন, আপনি আগামী 1 বছর বসে খেতে পারবেন। এই ধরনের বিজনেস গুলোর ক্ষেত্রে ব্ল্যাক হেড ইস্যু করা হয়, ইজি ওয়েতে খুব ফাস্টলি র্যাঙ্কিং আসার জন্য। এটা হয় না তা না, দেখা যাচ্ছে অনেক পরে সেটা গুগল সেটা এখানে ধরে সেটা হয়তো বা ব্ল্যাক হেড ইস্যু করার জন্য তাকে র্যাঙ্ক ডাউন করে দিল, অথবা তাকে এটা কিক আউট বা হচ্ছে কি বলে এটাকে প্যারালাইজ করে দিল। ওয়েবসাইটের এই ডোমেনও কিন্তু প্যারালাইজ হয়, মানুষ না শুধু, এই ডোমেনও প্যারালাইসিস হয়। যাই হোক, এই হচ্ছে ব্ল্যাক হেডের কাহিনী। ব্ল্যাক হেডটা কেন করা হয়, কোন ওয়েতে করা হয়, কখন করা হয়। বিভিন্ন সময় কার্ড গিফট করা হয়, কার্ড সেল করা হয়, একটা কার্ড $10 $20 করে সেল করা হয়। এই যে সিজনগুলো, এই সিজনগুলোতে সাধারণত এই ব্ল্যাক হেডগুলো হয়। আরেকটা ব্ল্যাক হেড আরেকটাও কারণে করা হয়, যারা সিপিএ মার্কেটিং এর কাজ করে, নাম হয়তো শুনে থাকবেন। সিপিএ মার্কেটিং এর অফার যে প্রমোট করা হয়, এই অফারগুলো একটা সিজনাল কিছু অফার নিয়ে মানুষ অনেক সময় কাজ করে। ট্রেডিশনাল অফারগুলো বাদ দিয়ে যদি কিছু সিজনাল অফার নিয়ে কাজ করে, যেমন আইফোনের অফার বা আদার্স কিছু গিফট কার্ডের অফার থাকতে পারে, এই যে গুগল রিডিম কার্ডের অফার থাকতে পারে। এই যে সিপিএ মার্কেটিং নিয়ে যারা কাজ করে, এরা সাধারণত মাঝে মাঝে ব্ল্যাক হেড ইস্যু করে, যারা প্রফেশনাল সিপিএ মার্কেটার। এখন আমাদের দেশে তো সব মনে করেন যে গোবরে সিপিএ মার্কেটার। কেন বললাম কথাটা? কারণটা নাইবা বললাম, বুঝি নিয়ে। পটর করে বেশি, কিন্তু কাজের কাজ মনে করেন যে 2-4টা ছাড়া কিছুই নেই। 150-200 পোলাপাইন ক্লাসরুমে বসার পরে 3-4টা বের হয়, যেগুলো একটু মোটামুটি বুঝে আগে থেকেই, একটু নেট সম্পর্কে ভালো ঘাটাঘাটি করতে জানে, সেগুলো হয়তো একটু টিকতে পারে। বাকিগুলো মনে করি যে শিখলোই 15-20 দিন। 15-20 দিনে 10,000 নাই, এরপর সেও নাই। কোম্পানি আছে, কারণ কোম্পানি তো বের করছে 3-4 জন, এদেরকে সামনে দাঁড়ায় বলবে তুমি পারো না, সেই পারলো কেমনে। যাই হোক, গ্রে হেডটা হচ্ছে যে আপনি কিছুটা হোয়াইট হেড করবেন গুগলের টার্মস এন্ড কন্ডিশন মেনে, আবার কিছুটা একটু পরিমাণ। এটার রেশিও যদি বলি, এই রেশিওটা ধরতে পারেন আপনি, সেটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনার বিজনেসটা কেমন। বাট যদি সেটা যদি একদম কন্টিনিউস একটা বিজনেস মাইন্ড থাকে, বাট আপনার একটু র্যাঙ্কিং একটু ফাস্ট দরকার, সেক্ষেত্রে যেখানে আপনার 6 মাস লাগতো, আপনি চাচ্ছেন যে না ভাই আমি সেখানে 20 থেকে 1 মাসে আমি র্যাঙ্কিং আসি, সেই ক্ষেত্রে রেশিওটা হতে পারে এরকম যে 20% to 80%। 80% আপনি হচ্ছে হোয়াইট হেড করবেন, 20% ব্ল্যাক হেড করবেন। আফটার দ্যাট আপনি যখন র্যাঙ্কিংয়ে চলে আসবেন, তখন যে কাজটা করবেন সেটা হচ্ছে আস্তে আস্তে আপনি যে ব্ল্যাক হেডগুলো করেছিলেন এগুলো রিমুভ করবেন, আপনি হোয়াইটের যে 20% সেটা ফিল আপ করে দিবেন। র্যাঙ্কিংটা স্টেবল থাকবে, তখন সমস্যা হবে না। ড্রপ যদি হয়ও 1 থেকে 2 পজিশন ড্রপ হতে পারে, বাট হিউজ পরিমাণে ড্রপ হবে না, আর আপনার ওই গুগলের পেনাল্টি খাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এইগুলো হচ্ছে এসইও ক্লাসিফিকেশন বা এসইও মেথড, এসইও করার মেথড। এই 3টা মেথডে এসইও করা যায়। এরপরে যেটা আছে গুগল রেজাল্ট পেজ। এটাই গুগল রেজাল্ট পেজ, আমরা যেটা পাচ্ছি একটু আগে, এই যে রেজাল্ট পেজ, এটাই গুগল রেজাল্ট পেজ। গুগলের সার্চ, গুগলের রেজাল্ট পেজ, এটাই সিমিলার, একই জিনিস। এরপরে যেটা আসে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিনের সেটিংটা আছে। সেটিংটা একটু দেখি। সেটিং এর একটা বিষয় না দেখলেই না, সেটা হচ্ছে সার্চের ব্যাপারটা। আমি ফার্স্ট পেজে যাই, এখানে আমি যেটা পাচ্ছি 10টা রেজাল্ট পাচ্ছি, কিন্তু আমার কিন্তু 10টা কিন্তু আমার এখন অ্যাজ এ নর্মাল ইউজার হিসেবে ভিজিট করতেছি, দ্যাটস ওয়াই নর্মাল 10টা পাচ্ছি। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদেরকে একসাথে 10টা পেজে হয় না, অনেকগুলো পেজ একসাথে দেখতে হয়। যদি আমি ইচ্ছা হয় যে 100টা পেজ একসাথে পেয়ে যেতাম, এভাবে বারবার সেকেন্ড পেজে লোড নিতে দরকার কি? আমি একসাথে 100 পেজ একসাথে লোড হয়ে যাবে, এটা আমার জন্য ভালো। তো এই কাজটা আপনার এখান থেকে যে টুলস আছে, টুলসের কিছু কাজ এখানে আছে, এটা দেখবো। বাট তার আগে সেটিংসটা একটু করে নেবেন। হ্যাঁ, সার্চ সেটিংটা আপনি করে নিতে পারেন। আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার হচ্ছে এরিয়া, সবকিছুই আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন। ভাই ক্লাস শুরু হয়ে গেছে ভাই, এখন আর SMS দিয়ে লাভ নাই, অনেকেই এখনো চাচ্ছে জয়েন করার জন্য। এখন তো ক্লাস শুরু হয়ে গেছে, এদের রেসপন্স দিব পরে। এখন আর কিভাবে জয়েন করাবো? এখন কাউকে জয়েন করাবো না, অনেক হয়েছে, অনেক বলছি, অনেক অ্যাডভার্টাইজিং করছি। সবচেয়ে মজার বিষয় কালকে আমার খুব ভালো লাগছে, একজনে আমার পেজে পোস্ট ইনবক্স করছে, ইনবক্স করে বলছে এটা ফ্যাক্ট নয় তো। আমি একটা অ্যান্সারই দিলাম না।
ক্যান্সেল করে দিব। আচ্ছা দেখেন এখানে সার্চ রেজাল্ট পেজের 10টা আমার দেখাচ্ছে সিলেক্ট করা আছে। যদি আপনি 100-এ কনভার্ট করে দেন কিছুটা কিন্তু লোডিং স্লো হবে আপনার সার্চ ইঞ্জিনের। সো আপনি ইচ্ছা মতো এখান থেকে আপনি আপনার যতগুলো দরকার, ধরুন আমি 30টা রাখি, বেশি বাড়াবো না, 30টা থাকুক। এইখানে দেখেন আপনার রিজন আছে, রিজন সেটিংটা যদি চান যে আপনি চেঞ্জ করে নিতে পারেন। এটা দরকার হয় না, এটা খুব একটা বেশি ভালো একটা কাজেও দেয় না। আপনি যখন রিজন কাজ নিয়ে কাজ করবেন সেখানে অবশ্যই ভিপিএন ধরে নেবেন, ভিপিএন ধরে কাজ করবেন তাহলেই হবে। তো এই হচ্ছে 20টা দিলাম, 20টা দিয়ে সেভ করি, সেভ। এখন রেজাল্টটা কিন্তু আমার বেড়ে গেল। আমি এটাকে ওপেন করাই আছে। ওকে, 1 নাম্বার আর এক দেখতে পাবো হচ্ছে 20টা তো আসার কথা নয়, এটা কেন রিলোড দিয়ে আরেকটা। এখন আসছে, মানে আসছে না, এটা না, এটা 10 এই যে 18টা আসছে। তো এইটার কেন কারণ আমাদের দরকার হয়, এই সেটিংটা মাঝে মাঝে কারণ দরকার হয় হচ্ছে এরকম, এই জন্য যে যখন খুব বেশি ইনফরমেশনের প্রয়োজন হয়, অনেক ঘাটাঘাটির প্রয়োজন হয়, তখন দেখা যাচ্ছে আমাদের সেকেন্ড পেজে যেতে অনেকটা মানে বিরক্তিকর ব্যাপার হয়ে যায়। এক পেজে সব চলে আসলে ভালো হয়, বা একটু বেশি রেজাল্ট পেতে চাচ্ছে, এরকম কিছু ব্রড ইনফরমেশন পেতে চাচ্ছে, এই রিজনগুলোর কারণে হয়। আবার মাঝে মাঝে হয় যে র্যাঙ্কিং ট্র্যাক বলতে যে আপনি জানেন আপনার পেজটা হচ্ছে সেকেন্ড পেজে আছে, সেকেন্ড পেজে কত নম্বর পজিশনে আছে জানেন, আবার সেকেন্ড পেজে যাবেন সেটা দেখার জন্য এক পেজে নিয়ে আসলেন, এক পেজে নিয়ে দেখলেন যে আপনার র্যাঙ্কিংটা কেমন আছে। ম্যানুয়ালি যে র্যাঙ্কিং ট্র্যাকিং যদি বলা হয়, আপনি জানেনই আপনার এই জায়গাতে আছে। তো এই হচ্ছে অবস্থা। আর একটু ওকে, এটা গেল সার্চ ইঞ্জিন। আচ্ছা, টাইপস অ্যান্ড টেকনিক্স অফ এসইও। আচ্ছা, এটা আর একটু ক্লাসিফিকেশন দেই। টাইপস অ্যান্ড টেকনিক করা যায়। তিনটা পদ্ধতিতে, আমরা সাধারণত 2টা নাম শুনি। আমরা যেটা শুনি সচরাচর সেটা হচ্ছে অন পেজ এসইও, এই 2টাকে আমরা শুনি। এর বাইরে কি কোনো কিছু শুনছেন অন পেজ অফ পেজ এসইও বাদে? বলতে পারবেন? জি না ভাই, এই দুইটাই তো সচরাচর শুনে থাকি আমরা। এই 2টাই আমরা শুনি, এর বাইরে কিছু শুনি না। কিন্তু একটা আছে সাজাদ ভাই, আরেকটা আছে, বলেন তো কি? টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও, রাইট। আরেকটা আছে সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও, এটা অনেকেই জানি না। আরেকটা তো আছে, গেস্ট পোস্টিং কি হবে? গেস্ট পোস্টিং টেকনিক্যালের মধ্যে পড়ে না, গেস্ট পোস্টিং অফ পেজ এসইও এর মধ্যেই পড়ে। ও আচ্ছা। মেইনলি ক্যাটাগরি হচ্ছে তিনটা। আমরা এই টেকনিক্যাল এসইওটা কখন প্রয়োজন হয় আর অফ পেজ সরি কখন ইন্টারাপ্ট প্রয়োজন করছি। হয়? জি শিওর। আরেকটা আমি যেটা শুনছি সেটা হচ্ছে লোকাল এসইও। লোকাল এসইওটা এসইওর মধ্যে পড়ে। লোকাল এসইওর মধ্যে আপনাকে অন পেজ অফ পেজ টেকনিক্যাল তিনটাই করতে হবে। লোকাল এসইওর ক্যাটাগরি আলাদা। আমরা এসইওর ক্যাটাগরি সাধারণত আমরা 2টা ক্যাটাগরিতে পাই, একটা হচ্ছে ট্রেডিশনাল এসইও বা ইন্টারন্যাশনাল এসইও যেটা বলি। এসইওর ক্যাটাগরি যদি বলি, একটা হচ্ছে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে ট্রেডিশনাল এসইও বা হচ্ছে ইন্টারন্যাশনাল এসইও যেটা আমরা যদি বলি। আরেকটা হচ্ছে লোকাল এসইও। আরেকটা এসইও আছে, আরেকটা হচ্ছে ই কমার্স বা অ্যাফিলিয়েট মার্কেটিং এসইও জন্য যেটা করে অ্যাফিলিয়েট এসইও যেটা বলা হয়। অ্যাফিলিয়েট কোর্স আমরা অনেক কিছু শুনি যে অ্যাফিলিয়েট, যদিও বিষয়টা কিন্তু এই ট্রেডিশনাল মধ্যেই ফালানো যায়, তারপরে কিছুটা আলাদা কাজ করতে হয় বিধায় যার কারণে একটু আলাদা করি আমরা, কিছু আলাদা একটু ডিফারেন্স কাজ করতে হয়, বেশি কিছু না, বাট একই রকম। ভাইয়া আমাদের কি অ্যাফিলিয়েটের এসইও সহ শেখানো হবে? ই কমার্সটা আমি দেখাবো, ই কমার্স পর্যন্ত আমি দেখাবো, অ্যাফিলিয়েটটা এর মধ্যে কভার হয়ে যাবে, এটার মধ্যেই কভার হয়ে যাবে। তো
তো এই যে ক্যাটাগরিগুলো দেখছেন, আমি যদি বলি এখন লোকাল এসইও যেটা ভাই যেটা বলেন, এই যে দুইটার কাজের স্টাইলটা আলাদা, বাট কাজ যেটা টাইপস অফ এসইওর মধ্যে যে টেকনিক্যাল অফ পেজ অন পেজ, এই কাজ আপনাকে ঠিকই করতে হবে, এই তিনটাই করতে হবে, বাট ধরনটা একটু আলাদা হবে। ট্রেডিশনাল বা ইন্টারন্যাশনাল এসইও করার ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ বলেন, কাজের ধরনটা, এর যে টেকনিকটা, এটা একটু আলাদা। লোকাল এসইওর ক্ষেত্রে র্যাঙ্কিং করার জন্য টেকনিকটা একটু আলাদা, বাট আপনাকে কাজ করতে হবে এই তিনটাকে নিয়েই, অফ পেজ অন পেজ আর টেকনিক্যাল। এই টেকনিক্যালের কাজ হালকা কিছু পরিমাণ, বেশি কিছু না। যত কাজ আমরা এই জন্য এই দুইটাকে বেশি শুনি, কারণ এই দুইটাকে ঘিরেই যত কাজ এসইওর কাজ। টেকনিক্যাল এসইওর কাজ কিছু পরিমাণ, একটু অল্প পরিমাণ, এবং এই টেকনিক্যাল এসইওটাকে প্রাধান্য দিতে হয় অফ পেজ এবং অন পেজের আগে। টেকনিক্যাল এসইও কি কি রিলেটেড উপরে কাজ করে, কি কি বিষয়ের উপর টেকনিক্যাল এসইও আমরা বুঝি। টেকনিক্যাল এসইও কি অ্যাকচুয়ালি টেকনিক্যাল এসইও? টেকনিক্যাল এসইওর মধ্যে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আপনার হোস্টিং, ডোমেন হোস্টিং। কিভাবে ডোমেন হোস্টিং সেটা আসি পরে। ডোমেন হোস্টিং টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে। তারপরে পরে হচ্ছে ওয়েবসাইটের পেজের স্পিড, টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে। এরকম আরো অনেকগুলো জিনিস আছে যেগুলো টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে। আচ্ছা, ডোমেন হোস্টিং কেন টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে? টেকনিক্যাল এসইওর মধ্যে ডোমেন হোস্টিং এর জন্য পড়ে, আপনি এমন একটা ডোমেন হোস্টিং নিলেন এমন একটা কোম্পানির কাছে, যাদের হোস্টিং দিয়ে যে সার্ভার নিচ্ছেন, সেই সার্ভার থেকে ওয়েবসাইট লোড হতে প্রচুর সময় লাগে। আপনি ভিজিটর ফল করবে। কেন ফল করবে? আমরা ভিজিটররা যে সাধারণত চেষ্টা করি যে ওয়েবসাইটগুলো ফাস্টলি লোড হয় সেখানে বসি, সেটা তো বেশি পরিমাণ বসি না। আপনি দেখেন নর্মাল এজ ইউজার, আপনি এই যে একটা প্রেজেন্টেশনে আসছেন, এসে এই যে লোড করতেছেন, লোড করলেন বা নিউ ট্যাবে ওপেন করলেন, নিউ ট্যাবে ওপেন করলে এই যে লোড হচ্ছে টাইমটা, লোডিং টাইমটা আপনি বড় যেগুলো কত টাইম দিবেন? এরকম লোড হচ্ছে বসে থাকবেন? বিরক্ত হয়ে যাচ্ছি, আসে না কেন। তারপরে আসার পরে কি করবো? আসার পরেই এই যে পেজটার জন্য লোড হচ্ছে, লোড হওয়ার পরে আমার যেটা কাজ, একদম নর্মাল যে কাজ, আমার এত কিছু দেখার দরকার নেই কি এসইও করছে কি করছে, আমি এত কিছু আমি জানি না। আমার যে কাজ সেটা হচ্ছে যে টোটালি আমি এই পেজটা ধরে এরকম কার্সরটা এখানে টান দিয়ে ধরে এক টান দিব, এরকম উপর থেকে নিচ পর্যন্ত দেখবো যে এসইও আসলে কি লিখছে এই বেচা, এখানে এই ওয়েবসাইটের ওনার এখানে আসলে কি ইনফরমেশন প্রোভাইড করছে। আমার সম্পর্কে যদি একটা কথা এখানে পাই যে আমি যেটা চাচ্ছি, যদি আমার চোখে পড়ে, আমি এখানে হয়তো একটু পড়বো এই জায়গাটা, না পড়লে পরে নাই বের হয়ে চলে আসবো। কয় সেকেন্ড থাকছে এই ওয়েবসাইটের মধ্যে আমি, তার উপরে আপনার লোডিং স্লো, আপনার বাউন্স ওয়েবসাইট যে বাউন্স রেট সেটা এত পরিমাণ বেড়ে যাবে, ট্রাফিক তো ফল হবেই। যার কারণে আমাদের প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে হোস্টিং। ওয়েবসাইট চালাবেন, ভালো ওয়েবসাইট থেকে চালান, হোস্টিং থেকে চালান, ভালো কোম্পানি, যেখান থেকে আমার সাইট যেন ডাউন না হয়, আমার সাইটের স্পিড যেন ঠিক থাকে। ডোমেনের বিষয়টা, আপনি যেই নিশের উপরে কাজ করবেন, আপনি যে টপিক নিয়ে কাজ করবেন, চেষ্টা করবেন সবসময় ওই ডোমেন নিয়ে, ওই রিলেটেড কিওয়ার্ডের ডোমেন নিয়েই আপনাকে ডোমেন সিলেক্ট করা। এখন আপনি সার্ভিস দিচ্ছেন হচ্ছে, ধরেন যে আমি যেমন এসইও সার্ভিস দিই আমি, এখন আমি যদি দেই graphicdesign.com, হইল কিছু? ডিজিটাল মার্কেটিং কিছুটা চলে, webdevelopment.com, আমি সার্ভিস দিচ্ছি এসইওর, হইল কিছু? রিলেভেন্ট থাকতে হবে, রিলেভেন্ট টপিকটা। ওয়েবসাইটের স্পিড যেটা বললাম, যে চেষ্টা করতে হয় সবসময় যেন একটা ওয়েবসাইট সর্বোচ্চ গেলে 3 সেকেন্ডের মধ্যে লোড হয়, 2.5 থেকে 3 সেকেন্ড সর্বোচ্চ, এর মধ্যে একটা ওয়েবসাইট লোড হওয়া মানে পারফেক্ট। এবং গুগলের নতুন একটা সার্চ কনসোলের নতুন আরেকটা আপডেট আসছে, সেটা হচ্ছে কোর, কি যেন একটা নাম ছিল, কোর ভাইটাল, যেটা কিনা শুধুমাত্র ওয়েবসাইটের পেজকে ইন্ডিকেট করে। এখন অনেক ওয়েবসাইটে ট্রাফিক ফল হয়ে যাচ্ছে। আজকে আমি একজনের ওয়েবসাইট নিয়ে রিপোর্ট আসছে আমার কাছে যে ভাইয়া আমার ওয়েবসাইট 2 দিন ধরে আমার ওয়েবসাইট প্রচুর ফল করছে এবং ভিজিটর অলরেডি 50% কমে গেছে। তার একটাই কারণ, তার রোবোটিক্সটিতে কিছু প্রবলেম আছে, পাশাপাশি তার ওয়েবসাইটের লোডিং স্পিড প্রচুর, 17 সেকেন্ড টাইম লাগে। ভাইয়া টেকনিক্যাল ইস্যুর মধ্যে কি রোবট টেক্সটের মধ্যে কি একসাথে কি ইনক্লুড? রোবোটিক্সটা টেকনিক্যাল এসইওর মধ্যেও পড়ে, আবার অন পেজের মধ্যেও পড়ে। কিছু কিছু জিনিস আছে যেগুলো অন পেজের মধ্যেও পড়ে, আবার টেকনিক্যালের মধ্যেও পড়ে। যেমন তার মধ্যে সাইট ম্যাপ অন পেজের কাজ, আবার টেকনিক্যাল এসইওর কাজ। রোবোটিক্সটি অন পেজের কাজ, আবার টেকনিক্যাল এসইওর কাজ। দুইটা ক্যাটাগরি কি ধরে এটা, কারণ অনেকেই হচ্ছে টেকনিক্যাল এসইও নিয়ে শুধুমাত্র, অনেকে জব পোস্ট অন পেজ নিয়ে শুধু জব পোস্টিং করে, সেটা হচ্ছে তার কি বলে লাগবে, তার সার্চ কনসোল ঠিক করে দিতে হবে, বা হচ্ছে তার সাইট ম্যাপ ঠিক করে দিতে হবে, সাইট ম্যাপ জেনারেট করে দিতে হবে, অন পেজের কাজ চলে আসে। কিন্তু ফাইবারে যান, ফাইবারে গিয়ে মার্কেট করার সময় ঠিকই আপনাকে টেকনিক্যাল এসইওর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে।
আপওয়ার্কে আবার মাঝে মাঝে এটা অন পেজের ক্যাটাগরি দিয়েও পোস্ট ক্লায়েন্টে হচ্ছে পাবলিশ করে ফেলে, তো দুইটাই ধরা যায়। তার মধ্যে হচ্ছে ওয়েবসাইটের আর্কিটেকচার ওইটা কি টেকনিক্যাল মধ্যে থাকবে তাই না? আর্কিটেকচার টেকনিক্যালের মধ্যে পড়বে। ওকে, হ্যাঁ এটাই জন্য বলেছেন, কনফার্ম। থ্যাংক ইউ ভাইয়া। তো আজকে জাস্ট সিম্পল জাস্ট ধারণা দিচ্ছি আপনাদের, জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি। ইনশাল্লাহ সবগুলো পয়েন্ট ধরে ধরে আমরা নেক্সট থেকে দেখবো। অফ পেজের মধ্যে যা পড়ে সেটা পরে দেখবো। অলরেডি অফ পেজের মধ্যে যা পড়ে সব অফ পেজের আপনার মডিউলটা আপনাদের দিয়ে দিচ্ছি, দেখলে ওখানে পেয়ে যাবেন। অন পেজের মধ্যে কি কি আসে সব দেখে যাবেন। টেকনিক্যাল এখানে বলি নাই, তারপরে এখানে দেখাই দিলাম। সো এই হচ্ছে মোটামুটি টাইপস, এসইও টাইপস। হ্যাঁ, এই আর ক্যাটাগরির মধ্যে একই রকম এই তিনটা ধরেই আপনাকে যেই কাজই করেন, ই কমার্সের জন্য আপনাকে অফ পেজ এসইও করতে হবে। টেকনিক্যাল এসইও তো মানে কড়াকড়ি ভাবে করতে হবে শুধুমাত্র ই কমার্স বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য। আপনার সাইট স্লো হওয়া যাবে না, আপনার যত পরিমাণ সিকিউরিটি থাকা দরকার, যেহেতু ক্লায়েন্ট এখানে পারচেস করার কোনো একটা ইস্যু থাকে, তাদের যে সিকিউরিটি দরকার, তার লগ ইনের সিকিউরিটি দরকার, সবকিছু টেকনিক্যালের মধ্যে ঠিকঠাক মতো রাখতে হবে। ওয়েবসাইট ক্যানোনিক্যাল করা আছে কিনা সবকিছু ঠিকঠাক মতো দেখে দেন আপনাকে এখানে আসতে হবে। তো এই জন্যই কিছু এই তিনটারই এসইও টাইপস একই, কিন্তু ক্যাটাগরিটা বা করার স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ হয়ে যায় প্রত্যেকটাতে গিয়ে। এবং আমার কাছে যেটা সবচেয়ে সহজ লাগে, আমি যেটা সবচেয়ে বেশি কাজ করি আমার এজেন্সির সাথে, সেটা হচ্ছে লোকাল এসইও কাজ। আমি এটাই বেশি করি এবং এটাই সবচেয়ে সহজ। এবং এদের থেকে এই ই কমার্স এসইও করা থেকে এবং ট্রেডিশনাল এসইও থেকে লোকাল এসইওতে আর্নিং সব থেকে বেশি, কাজে অল্প সময়ের সব থেকে বেশি আর্নিংস। আপনি একটা গুগল ম্যাপ ক্রিয়েট করে $200 থেকে $250 ইনকাম করতে পারবেন। আপনি শুধুমাত্র একটা লোকাল এসইওর জন্য একটা গুগল মাই বিজনেস পেজ ওপেন করবেন। গুগল মাই বিজনেস পেজ ওপেন করে শুধুমাত্র একটা বিজনেস পেজ ওপেন করে দিয়ে আপনি $200 থেকে $250 ইনকাম করতে পারবেন, যেটা কিনা ট্রেডিশনাল এসইওতে এই ধরনের স্কোপ নাই। অনেক সহজ, অনেক ইজি, এবং করতে মানে যদি একবার যদি এইটার উপর নেশা নেন, আপনার ট্রেডিশনাল এসইও করতে আর ইচ্ছা করবে না। এবং আমাদের এক্সপার্টিস লেভেলও কিন্তু তখন আলাদা হয়। অনেক এক্সপার্ট আছে যারা শুধু লোকাল এসইওতে এক্সপার্ট, তারা ট্রেডিশনাল এসইও কখনোই করে না বা ইন্টারন্যাশনাল এসইও করে না। যারা ইন্টারন্যাশনাল এসইও করে তারা লোকাল এসইওতে খুব একটা বেশি হাত দেয় না, কারণ এদের মধ্যে কিছু কিছু ডেফিনেশন আছে যেগুলো টোটালি আলাদা এবং টোটালি আলাদাভাবে কাজ করতে হয়। এই ছিল হচ্ছে মোটামুটি বলতে পারেন যে আজকে আমাদের ফার্স্ট অবস্থা, ফার্স্ট পেজের ফার্স্ট ক্লাসের অবস্থা। এখন বলেন কোনো কোয়েশ্চেন আছে কিনা বা কোনো ধরনের কোনো ডাউট আছে কিনা, বা আপনাদের আজকে ফার্স্ট ক্লাসের সম্পর্কে যদি কিছু বলতে চান বলতে পারেন ভাই, একজন একজন করে। সুজা ভাই ওয়েলকাম। আজকে লেট করে ফেলছেন, কখন জয়েন করছেন আপনি, কতটুকু থেকে দেখছেন? ভাই আমি শুরুতে ছিলাম, তারপর হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছে, 5 মিনিটের মতো মিস করছি। আচ্ছা আচ্ছা, ভিডিও দেওয়া আছে, আমার কানেকশন ভাই ওকে, সমস্যা নাই। আমি শুরুতেই ছিলাম, তারপরে হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেল, 5 মিনিট মিস করছি। আচ্ছা বলেন, এখন ক্লাস সম্পর্কে কি বলবেন বলেন। আমি এখন যারা বলবেন খারাপ, নগদ পেমেন্ট ফেরত দিব, এরপর ফ্রিতে ক্লাস করাবো। যাই হোক, মাঝে মাঝে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে ভাই প্রচুর কি বলে এই এসইওর কোর্স বা এই এডুকেশন লেভেলটাই প্রচুর বোরিং একটা লেভেল। মাঝে মাঝে একটু বিনোদন কইরেন আপনারা, তাহলে আমি একটু এনজয় করবো বা আমার একটু এনার্জি একটু বাড়বে আর কি। হ্যাঁ অবশ্যই, সবকিছু আপনাদের সব চেহারা দেখতে পারি না আমি, চেহারা দেখার তো কোনো অপশন নাই, ভয়েস আর কথা এটাই তো। সো বোরিং লাগতেই পারে, স্বাভাবিক। সমস্যা নাই ভাই, বোরিং লাগলে আমরা সবাই মিলে আপনাকে এন্টারটেইনমেন্ট সেটাই। আমি একটা কথা বলি। আচ্ছা লিখন ভাই ওয়েলকাম, ফার্স্ট ব্যাচের স্টাফ চলে আসছে। হ্যাঁ বলেন। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আর রবিন ভাই কিন্তু ভালো গান পায় ভাই, সবাই একটু শুনেন মাঝে মধ্যে। লা ইলাহা ইল্লাল্লাহ। অবশ্যই শুনবো। আপনার গোপন রহস্যটা ফাঁস করে দাও ভাই। ভাই রবিন ভাই আপনি ভালো গান পারেন নাকি? প্রচুর গান পারে ভাই, ভালো গান পারে। আচ্ছা, এবং গিটারও বাজাতে পারে সাথে। ভাই গিটারও বাজাতে পারেন? হ্যাঁ রবিন ভাই কিছু তো বলেন ভাই। আপনি তো আমার শাগরেদ, এখন আমি কি বলবো বলেন।
এই কিন্তু লিখন ভাই এই যে এখানে যে কথাটা বললো জিজ্ঞেস করলো কিন্তু আমার সাগরেত আমার পাশের পাশে আমার ফ্রেন্ড দুজন একসাথে গিটার কাঁধে নিয়ে হচ্ছে আমরা মিরপুর স্টেডিয়ামে গিয়ে গান করি। যাই হোক, হ্যাঁ, কারণ থ্যাংক ইউ সো মাচ আপনি আসছেন। আর আজকের মতো ক্লাস শেষ করব, যদিও ক্লাস টাইমটা আছে কতক্ষণ হয়েছে, 1 ঘন্টা 26 মিনিট। যেহেতু আজকে টপিকটা বেসিক ছিল, কিছু প্লাগইনস বা এক্সটেনশন যা লাগে আমি বলে দিব, সেটা আজকে আর বলবো না, আজকে অনেক হয়ে গেছে। এতটুকুই আজকে একটু ঘেটে ঘুটে দেখেন আবার বাসায়, যারা একদমই নতুন, যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ। সাজ্জাদ ভাই মেবি কিছু বলতে চাচ্ছিলেন, মিউট ওপেন করছেন, বলেন। হ্যাঁ, হচ্ছে যে আমাদের যে এসইও কাজের জন্য যে টুলস গুলো লাগবে সেগুলো কি হ্যাঁ, আপনি আমাদের সাথে শেয়ার করবেন, নাকি আমরা বা কোনো ভাবে থেকে নিব, পেইড টুল বা ফ্রি টুল যে পেড কোনো টুলগুলো একটা? আমি আপনাকে কালেক্ট করে দিতে পারবো। আপনার যে গ্রুপ ওয়াইজ আমার ব্যাচগুলো যেগুলো করে, আগের ব্যাচগুলো যেগুলো হচ্ছে যে তারা 4 জন করে বা 2 জন করে, 4 গ্রুপ মিলে? জন করে আমি বলতেছি, গ্রুপিং করে তারা হয়তো বা দেখা যাচ্ছে যে 200 করে বা 150 করে খরচ পড়তেছে মান্থলি, তারা নিয়ে নিচ্ছে, তারা ওইভাবে ইউজ করে হ্যাঁ, তারা। তাহলে ভাইয়া ভালো হবে, কজ ওইভাবে হয়তো বা, পেইড কারণ আমি তো টুল এগুলো পেইড টুল থেকে কাজ করে অনেক এনজয় করা যায়, ফ্রি টুল করে কাজ করে হ্যাঁ তেমন এনজয় করা যায় না। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, ফ্রি পেড দুইটাই দেখাবো, সমস্যা নেই। কারণ অনেকেই আছে যারা অ্যাফোর্ড করতে পারবে না অনেক সময়, আবার কিছু কাজ আছে হ্যাঁ, যেগুলো পেড দরকার হয় না, ফ্রিতেই হয়ে যায় একটু কষ্ট করলে। সো এই জন্য ফ্রিটা একটু আগেই আমি প্রেফার করবো, তারপর আমি অবশ্যই পেডেও যাব। আর আমি তো এগুলো সার্ভিস করতে সেল দিতে পারি না, বা আমি জানিও না, বাট আমার একটা এজেন্সি পরিচিত আছে, বা কি বলে, আমি যে যাদের কাছে চালাই আর কি, তো হয়তো আমি তাদের কাছ থেকে হয়তো আমি কালেক্ট করে দিতে পারবো আর কি, সমস্যা হবে না। আর যে যা রিসোর্স লাগে, যত ধরনের স্যাম্পল লাগে, সবকিছুই দিয়ে দিব আপনাদের, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এখন মাহিম ভাই বলেন, কিছু বলার আছে? আর কোনো কোয়েশ্চেন আছে? না ভাই, সব ওকে আছে, শিখে ভালো লাগতেছে। আচ্ছা, মাথার উপর দিয়ে গেলে একটু বললেন, ঠিক আছে। না, মাথায় যাবো ভিতরে ভাই, আরো কন্ট্রোল আছে। শাফির রহমান ভাই, আসসালামু আলাইকুম। আপনি maybe একটু লেট করে আসছেন, কেমন আছেন? শাফি ভাই কে আছেন? আচ্ছা, জিনা ভাই বলেন, কোনো কোয়েশ্চেন আছে আর, বা বুঝতে কোনো সমস্যা? জি, শাফি ভাই কেমন আছেন? এই তো ইলেকট্রিসিটি চলে গেছিল, তো রিসেন্ট গেছিলাম পিসিতে, ইউপিএস নেই, তো আসলো, তারপর আসলাম আর কি। আচ্ছা প্রথমে ছিলাম আচ্ছা আচ্ছা, আপনি মেবি লেট করে ফেলছেন না, আজকে লেটলি জয়েন করছেন, ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি ছিল না। আচ্ছা, সমস্যা নেই, ভিডিও দেওয়া আছে, আজকে রাত্রের মধ্যেই হচ্ছে ভিডিও আপলোড করে আপনাদেরকে গ্রুপের লিংক আমি দিয়ে দিব, সমস্যা নাই। বাট একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আজকের ভিডিওটা একটু পাবলিকই থাকবে। এই ভিডিওটা অলরেডি আমি ইউটিউবেও দিয়ে দিব, আমার যেহেতু ফার্স্ট ক্লাস, এখানে এটা পাবলিকে আমি রাখি সবসময়, আর লাস্ট ক্লাস আমি 2টা ক্লাস আমি সবসময় পাবলিকই রাখি। আরেকটা কথা, সেটা হচ্ছে ক্লাসের মাঝখানে যে ভিডিওগুলো আপনার কাইন্ডলি মানে বাইরে পাবলিশ করবেন না, আমি আশা করব আর কি। যে অনেকে আছে যে ভিডিওগুলো নিয়ে বাইরে সেল করে, বা হচ্ছে বাইরে প্রোভাইড করে দেয়, এটা কাইন্ডলি করেন না। কারণ আমি যেটা মনে করি, আমার কনফিডেন্স লেভেল থেকে আপনারা যেভাবে নেন, আমি মনে করি আদার্স 10টা ইনস্টিটিউট, আমি নাম বলবো না ইনস্টিটিউটগুলোর, আদার্স 10টা ইনস্টিটিউট যেগুলো ভিডিও কোর্স বিক্রি করে, লাইভলি কোর্স করে না, যারা ভিডিও কোর্স সেল করে, এদের ক্লাসের স্ট্র্যাটেজি থেকে আমার ক্লাসের স্ট্র্যাটেজি অনেক ভালো আমি মনে করি। কারণ আমার সেই কনফিডেন্ট লেভেল আছে, এবং আমার এখন পর্যন্ত যে থার্ড ব্যাচের ক্লাস রানিং, সেই থার্ড ব্যাচের ক্লাসের রানিং স্টুডেন্ট আজকে অলরেডি একটা প্রজেক্ট পেয়ে গেছে, ফুল প্রজেক্ট। একটু আগে আমাকে টেক্সট দিল ফেসবুকে, এখন আমাকে জিজ্ঞেস করতে, ভাই প্রাইস কত বলবো। ওদের ক্লাস এখনো অলরেডি রানিং, এখনো অফ পেজ ঠিক মতো শেষ হয় নাই, সে ফুল প্রজেক্টের কাজ পেয়ে গেছে। সো আমি জানি আমার কনফিডেন্ট লেভেল কতটুকু আছে, কারণ অলরেডি আমার কাছে যারা বের হয়ে গেছে তারা কি করছে সেটা আমি ভালো জানি। যারা নিজেদের সেলফ ওয়েবসাইট নিয়ে কাজ করছে সেটা আলাদা টপিক, বাট যারা ক্লায়েন্টের কাজ করে দিচ্ছে, অলরেডি আমার ফার্স্ট ব্যাচে একজন এখন একটা $200 প্রজেক্ট রানিং, আর অলরেডি কিছুদিন আগে 15,000 টাকার একটা বাংলাদেশি লোকাল ক্লায়েন্টের একটা কাজ শেষ করছে। এখন আবার শুনতেছি ও নাকি আবার কোনো এজেন্সিতে আবার জয়েন করার জন্য ওকে ইনভাইট করছে। সো আমি জানি আমার কনফিডেন্ট লেভেল কতটুকু। সো আমি চাই না যে ভিডিওগুলো অ্যাকচুয়ালি বাইরে পাবলিশ হয়ে যাক, কারণ কারণটা আপনারা জানেন, কারণ এতটা কম রেটে এসইওর কোর্স কে করাবে আমি জানি না, এবং করাইলেও এই টপিকগুলো সব ইনক্লুড থাকবে কিনা আমি সেটাও জানি না।
ওকে ভাই, ডোন্ট ওয়ারি, আমরা আপনাকে অলওয়েজ সাপোর্ট দিব। আর আমরা এসব কোনো কাজ কখনো করব না যেগুলো আমাদের থেকে এগুলো আপনি চান না। তো ভাই আরেকটা হ্যাঁ, আমার কোশ্চেন হচ্ছে, যেটা হচ্ছে যে স্কাইপি ছাড়া আমাদের ফেসবুক মেসেঞ্জার চ্যাট বক্স হলে কেমন হয়? যে স্কাইপি তো আমি তেমন অ্যাক্টিভ চ্যাট থাকি না, বক্সটা বিশেষ করে আমি ফার্স্টে করছিলাম, কিন্তু চ্যাট বক্সটা অনেক হয় কি অনেকের কাছে বিরক্ত লাগে। কারণ আপনি একটা কোশ্চেন করছেন, ওনার কাছে টুন করে হ্যাঁ একটা শব্দ চলে গেল, ওনার কাছে হতে পারে হ্যাঁ যেটা উনি আনওয়ান্টেড একটা ইস্যু চাচ্ছে না, উনি এটা করতে হুট করে হয়ে তাহলে গেল, কি এটা আমাদের অনেকে সবকিছু বিরক্ত মানে লাগে। এসইও আপনারা সব না স্কাইপিতে আপনারা হচ্ছে? এসইও লাইভ কোর্স আপনাদের গ্রুপ আছে, ওইখানে সব হোমওয়ার্ক আপনারা ওইখানে সাবমিট করবেন। আপনাদের ওইখানে জয়েন করানোর ওই গ্রুপটা শুধুমাত্র আপনাদের জন্যই। ওইখানে বাহির থেকে কিছু ওকে পিপল জয়েন করে, ওইটা জাস্ট করে, আমি করে ফেলি অ্যাকসেপ্ট, বাট ওই গ্রুপটা স্পেশালি করা শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের যত হোমওয়ার্ক, যত ডিসকাশন, যত কোশ্চেন্স এইখানে আর ওখানেই হচ্ছে এখানে করবো যে না? গ্রুপ আছে আর এখানে করবেন। হ্যাঁ, ওইখানে করলে যেটা হয় কি যে নোটিফিকেশনটা একটু আর্লি চলে আসে, স্কাইপে তো সবাই থাকেও না, ফেসবুকে যদি সবাই অ্যাক্টিভ হ্যাঁ থাকে। সেটাই। আর আপনারা ওইখানে সব ধরনের কোয়েশ্চেন, যত ধরনের সমালোচনা, আলোচনা সবকিছু ওখানেই করেন, হোমওয়ার্ক তো ওইখানেই সাবমিট করবেন। পাশাপাশি ওইখানে আপনারা ডিসকাস করবেন সব বিষয় নিয়ে, এবং কেউ যদি ডিসকাসের কোয়েশ্চেনের যদি কোনো হেল্প চায়, দয়া করে আপনারা নিজেরা অ্যাজ এ ফ্রেন্ডলি অ্যান্সার করে দেবেন। আর ওইখানে আমি বাকি ব্যাচটা তো বলে দিব, আপনারা নতুন জয়েন হচ্ছেন ওইখানে, সো আপনাদেরকে হেল্প করার জন্য সমস্যা নেই। ওকে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, আজকের মতো আমরা তাহলে শেষ করি ভাই, ভালো থাকবেন। খোদা হাফেজ ভাই। ওকে, আল্লাহ জি হাফেজ। ভাই, আল্লাহ ও হাফেজ। আরেকটা কথা একটু শেষ করে ভিডিওটা অফ করে নিই।